সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 12। আর আজকের বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্ব বিচার পদ্ধতি। তো এই সংখ্যাতত্ত্ব বিচার পদ্ধতির আগে আমাদের সংখ্যার মানগুলো কিন্তু জেনে আসতে হবে, যে মানগুলো আমরা সবাই জানি কিনা, কোন সংখ্যার কত মান এটা আমরা জানি কিনা। জানি যেমন 1-এ রবি, 2-এ চন্দ্র, 3-এ বৃহস্পতি, 4-এ রাহু, 5-এ বুধ, 6-এ শুক্র, 7-এ হচ্ছে কেতু, 8-এ শনি, 9-এ মঙ্গল। এগুলো আমরা জানি সবাই। জি স্যার জানি। হ্যাঁ জানি। এবং এ থেকে জেড পর্যন্ত যে মান, এই মানগুলোকে আমরা জানি। জানি। লিখে দেওয়া আছে স্যার। সবাই জানি তো? জানি স্যার। আচ্ছা, তাহলে যেমন সংখ্যা 1, 1 তো আমরা রবির সংখ্যা জানি। রবি মানে কি? রবি হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্য একটি। যেমন 1 সংখ্যা অর্থাৎ 1 হচ্ছে সকল সংখ্যার মূল সংখ্যা, অর্থাৎ একটি সংখ্যা। সব সংখ্যাকে কিন্তু এক সংখ্যায় রূপান্তর করতে হবে। যেমন 1, 10, 19 এবং 28, এই সব সংখ্যাগুলোকে যোগ করলেই কিন্তু 1 হবে। অর্থাৎ 1কে সর্বাধিক গুরুত্ব কেন দিতে হবে? যে সকল সংখ্যাকে যোগ করে 1 করতে হবে। কেমন করতে হবে? ধরুন আজ হচ্ছে 2024, এই হচ্ছে সাল, সমান 2, 2, 4 আর 4, 8। এই যে আমরা একক করতেছি, অর্থাৎ এক সংখ্যাও ঠিক তদনুরূপ, যে আমাদের এক সংখ্যা বুঝিয়ে দেবে যে সংখ্যা 1 থেকে 9টা, এর উপরে আর যাবে না, আমরা যোগ করে 1-এ রূপান্তর করব। এটাই হচ্ছে এক সংখ্যার সর্বপ্রথম আমাদের যে শিক্ষা দেবে, সেটি হচ্ছে একক বা একাত্মতার বন্ধন তৈরি করা। অর্থাৎ সংখ্যা যতই থাকুক সেটিকে একক সংখ্যায় রূপান্তর করতে হবে, কখনো জয়েন্ট সংখ্যা থাকবে না। তাছাড়া ধরুন এই বিশ্বে বিশেষ করে এক ঈশ্বরবাদ, এটাও কিন্তু সেই বেদের যে মূল কথা, সেটি কিন্তু এই একেশ্বরবাদ, এটিও কিন্তু সেই এক সংখ্যার থেকে আসছে। তাছাড়া ধরুন গীতার যে মহাবাক্য, যে মামেকং শরকং ব্রহ্ম শরণং ব্রহ্ম, যেমন ধুত্তরি গীতার হচ্ছে হ্যাঁ। তো তাছাড়া ধরুন ইসলাম ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ সবকিছু শুরুতেই এই 1 দিয়ে শুরু হবে। তো এই এক সংখ্যা বিশেষ করে আমরা কোথায় কোথায় খুঁজে পাবো, এক সংখ্যার বৈশিষ্ট্য কি, আমরা এক সংখ্যা দিয়ে কি কি পাবো, এবং একের সঙ্গে শত্রু কোন কোন সংখ্যা, এটি কিন্তু আমাদের সবসময় জেনে নিতে হবে। ঠিক শত্রু মিত্রর ক্ষেত্রে আপনাদের একটু বুঝতে হবে যে আমাদের রবির সঙ্গে যেমন কোন কোন গ্রহের শত্রুতা রয়েছে। এক হচ্ছে রবি, তাহলে রবির সঙ্গে শত্রুতা রয়েছে কার? আমরা জানি এটি শুক্র এবং শনি না স্যার? তো শুক্র আর শনি। তো এই রবির সঙ্গে মিত্র রয়েছে কে? চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি। মঙ্গল, বৃহস্পতি। তাহলে আমাদের দেখতে হবে যে এই এক সংখ্যা তৈরি করার ক্ষেত্রে যে সংখ্যাগুলো আসবে, তার মধ্যে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি যদি থেকে থাকে, যেমন 1-এর সঙ্গে চন্দ্র, আসেন আমরা আগে পজিটিভ গুলো একটু দেখি। 1 যোগ 2 সমান 3, 1 যোগ 9 সমান 10, মানে 1, এই 10 সমান 1, 1 যোগ 3 সমান 4। তো এই যে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, এই দেখুন চন্দ্র, এই মঙ্গল, বৃহস্পতি, তো এই চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি যে মিত্র, তো এই মিত্রকে সঙ্গে নিয়ে রবি যে একক সংখ্যা রূপান্তর করছে, সেই একক সংখ্যার মধ্যে তিনটার ফলাদেশ কি এক? আলাদা আলাদা স্যার। আলাদা কেন? কেমন আলাদা?
স্যার ওই যে 3 আসলো, 1 আসলো, 4 আসলো স্যার, এখানে স্যার বৃহস্পতি এবার যদি আবার শত্রুটা দেখি, সাইডে একটু আমরা শত্রু লিখি। একের সঙ্গে শুক্র 6 সমান 7, আর 1 যোগ 8 অর্থাৎ শনি সমান 9। তো এই দুটো অশুভ, আমরা জানি যে অশুভ। তাহলে এই অশুভ যুক্ত হয়ে শুভ হতে পারে কিনা, আর হচ্ছে শুভ যুক্ত হয়ে অশুভ হতে পারে কিনা, এটি কিন্তু বুঝতে হবে। প্রচুর চর্চা করতে হবে ঘরে বসে কিন্তু সংখ্যা তত্ত্ব। দেখেন এবার বলুন, 1 যোগ 2 সমান 3, মানে চন্দ্র এবং রবি মিলে হচ্ছে বৃহস্পতি। তাহলে এটা শুভ স্যার। চন্দ্র রবি মিলে বৃহস্পতি হচ্ছে, অর্থাৎ তাহলে এই বৃহস্পতি নিশ্চয়ই কি দেবে? শুভ কিছু শুভ ফল দেবে দেবে। নাকি? শুভ ফল দেবে। হ্যাঁ, শুভ ফল দেবে। তাহলে শুভ ফল দিলে এখানে আমরা রবির শুভ গুণগুলো পাবো, চন্দ্রের শুভ গুণগুলো পাবো, মিলে আবার বৃহস্পতির শুভ গুণগুলো পাবো। পাবো তো? জি স্যার। তাহলে যে ব্যক্তি 12 তারিখে জন্মগ্রহণ করেছে সেই ব্যক্তি এই শুভ দিকগুলো, বৃহস্পতির শুভত্ব গুলো পাবে, পাবে না? জি স্যার। জি স্যার। জি তো এটি যখন 3 সংখ্যার ক্লাস হবে তখন আমরা কিন্তু ওটাকে আমরা পেয়ে যাব, আবার ঘুরে কিন্তু এইভাবে আসবে। তথাপিও আমাদের জেনে নিতে হবে যে রবির যে মিত্র গ্রহ চন্দ্র মঙ্গল বৃহস্পতি, তো আমরা যখন মঙ্গলকে ধরি তাহলে 1 যোগ 9 সমান 10, তাহলে 10 মানে 1, অর্থাৎ মঙ্গলকে সাথে নিয়ে আবার রবি হচ্ছে। তাহলে এই রবি, এই যে রবি আমরা পাচ্ছি, এই রবিকে আমরা কি হিসাবে পাচ্ছি, কেমন রবি পাচ্ছি? শক্তিশালী রবি স্যার, সেনাপতির সাথে যুক্ত হয়ে আবার এক তৈরি করছে স্যার। আর এই বৃহস্পতিকে কি পাচ্ছি? স্যার রবি এবং চন্দ্র মিলে বৃহস্পতি স্যার, তাহলে এখানে এই বৃহস্পতি স্যার রবি এবং চন্দ্রের সাপোর্ট পাবে স্যার। সাপোর্ট পেলে বৃহস্পতিটাকে কি আখ্যা দিতে পারি? স্যার খুব শুভ স্যার, শুভ ফল দিবে স্যার একবারে। শুভ কি? মানে ধরুন মমত্বময়ী, আমি যদি বলি এটা মমত্বময়ী বৃহস্পতি। জি স্যার। জি স্যার। হ্যাঁ, হুম, এগুলি তো জি স্যার। মায়া মমত্ব স্নেহ প্রীতি মায়া, ভালোবাসা মমতা, এগুলো জ্ঞান। রয়েছে। তার বাবা মা যেরকম সন্তানকে ভালোবাসে সেই রকম ওই 3 হবে সেই রকম। আচ্ছা, জি স্যার। পিতা এবং মাতা আছে। 1 যোগ 9 খুব সুন্দর কথা বলেছেন যে এর সৌর্য বীর্য ঐশ্বর্য থাকবে, অর্থাৎ সে মঙ্গলের শক্তিগুলো সে পাবে, আর রবির যে প্রতিষ্ঠা যশ সম্মান সেগুলো সে পাবে। স্যার তাহলে সহজভাবে আমরা বুঝে ফেলতেছি। এইবার যদি 1 যোগ 3, বৃহস্পতি তো শুভ, এবার হচ্ছে রাহু, এই তো ভেজাল স্যার এখানে। তাহলে কি হচ্ছে? 2 শুভ মিলে কি হচ্ছে? এখানে কি শুভ হচ্ছে না অশুভ হচ্ছে? অশুভ শুভ হয়ে গেছে। এবার রাহুর শত্রু কি? রাহুর শত্রু তো স্যার চন্দ্র সূর্য চন্দ্র মঙ্গল। রবি মঙ্গল। রবি মঙ্গল বৃহস্পতি। আর বৃহস্পতি। রাহুর শত্রু কে? রবি চন্দ্র মঙ্গল নাকি? সূর্য চন্দ্র রবি চন্দ্র স্যার। রবি চন্দ্রের সাথে মঙ্গল। মঙ্গল আছে না? হ্যাঁ মঙ্গল রবি আছে। স্যার। চন্দ্র মঙ্গল বৃহস্পতি সবগুলো বৃহস্পতিও আছে। বৃহস্পতি হবে না স্যার, বৃহস্পতি হবে না। রবিচন্দ্র সরাসরি শত্রু রবি চন্দ্র মঙ্গল, জি স্যার। এই তিনটি হচ্ছে সরাসরি শত্রু। তাহলে রাহুর যখন রবি শত্রু, আর হচ্ছে চন্দ্র শত্রু, আর হচ্ছে মঙ্গল শত্রু, তাহলে এই যে রাহু 4 সংখ্যাটি পেলাম 1 যোগ 3 করে, তাহলে এই 4 কি শুভ ফল দেবে না অশুভ ফল দেবে? অশুভ ফল। একবারে অশুভ ফল বলে দিলেই হলো। এখানে কি বৃহস্পতির একটি সংখ্যা রয়েছে না? জি স্যার। জি স্যার। স্যার পূর্ণ শুভ ফল দিতে পারবে না, কিছু অশুভ দেবে। রবির অশুভ ফলটা দেবে, এটাকে আমাদের মেনে নিতে হবে যে রবির ফলটা শুভ পাবে না। কারণ রবি তো শত্রু স্যার। হ্যাঁ, পাবে না, কিন্তু এটা তো বৃহস্পতি যুক্ত হয়েছে রবির সঙ্গে, বৃহস্পতি তো আর রাহুর সঙ্গে যুক্ত হয়নি। জি স্যার। রাহুকে তৈরি করতে বৃহস্পতি সহযোগিতা করেছে, তো বৃহস্পতি সহযোগিতা করে রাহু তৈরি করেছে। তাহলে যে বৃহস্পতির মধ্যে বাচালতা থাকে, বধিরতা থাকে, অপব্যয় থাকে, নিন্দুক থাকে,
হাম্বড়মিয়া থাকে, অহংকার থাকে, সেই অহংকারগুলো এই বৃহস্পতির মধ্যে থাকবে বা প্রকাশ পাবে। পেয়ে কেন পাবে? এই রাহু সৃষ্টি করার কারণে। বোঝা গেল? স্যার হ্যাঁ, জি স্যার। তাহলে এ পাশে কি হচ্ছে ঠিক একইভাবে বলেন। রবির সঙ্গে শত্রু গ্রহ শুক্র মিলে কেতু হচ্ছে। তাহলে এই শুক্রের যে সুখ, শান্তি, সমৃদ্ধি বা সঞ্চয়, যাবতীয় সুখ, সেটিকে দেবে না নেবে? স্যার কেতুর সাথে তো রবি শত্রুতা নেই স্যার, তাহলে এখানে তো দেওয়ার কথা স্যার। শুক্রের সঙ্গে কেতুর শত্রুতা আছে। কেতুর শত্রুতা স্যার, নাই না, শুক্রের শত্রু কেতু নয় স্যার, হ্যাঁ, কেতুর শত্রু কে? শুক্র আবার আছে। শুক্র আর শনি আছে না? জি স্যার। তাহলে শুক্র, শুক্র আর এই যে শনি, হ্যাঁ। শুক্র, তাহলে কেতুর শনি আছে না? মানে কেতুর শত্রু আছে না? জি স্যার। শত্রু যদি থাকে তাহলে ঠিক এই 13 তারিখের মতো তদনুরূপ হবে, হবে জি না? স্যার। জি স্যার। জি স্যার। অর্থাৎ সুখ, শান্তি, সমৃদ্ধিতে তার বাধা সৃষ্টি করবে। বিঘ্ন ঘটাবে। ঘটাবে কিনা বলেন? জি স্যার। জি স্যার। নীরজ বাবু একটু সহযোগিতা করেন। যেহেতু যেহেতু এখানে রবি আর শুক্র মূলে আমরা কেতু পাচ্ছি। হুম, শুক্র সুখ, শান্তি, সমৃদ্ধির কারক গ্রহ, সম্পর্কের কারক গ্রহ। এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, শুক্রের শত্রু কিন্তু 2 শত্রু মিলে কিন্তু আবার কেতু পাচ্ছি। আবার কেতুর সাথে রবির একটা ভালো সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে কেতু সবসময় আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। ওই এখান থেকে সমৃদ্ধি থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করাটা হবে তার মূল কাজ। এখানে একটা গোপন স্বভাব থাকবে, গোপন কাজ থাকবে, মানে প্রত্যেকটা কাজে তার একটু হাইড পর্যায়ে থাকবে, সে প্রকাশ্যে কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, তার মানে তার প্রস্ফুটন ঘটবে না, আর সে গোপনীয়তা করতে গিয়ে আর এই গোপন ষড়যন্ত্র যখন ফাঁস হবে তখন সে কিন্তু একটা ফাঁদ কিন্তু তার পাতা থাকবে, সে একটা ফাঁদে পড়ে যাবে। দেখুন, ভেবে দেখুন, ঠিক তো নাকি? স্যার এটা আবার একটা এখানে বুঝে স্যার, আসতে হবে। এটি না বুঝলে কিন্তু পরপর সংখ্যা যখন ক্লাস হবে তখন কিন্তু বুঝতে কষ্ট হবে। এটাকেই আগে অনুধাবন করতে হবে, এটা অনুধাবনের বিষয়। সংখ্যায় 1-এর ক্লাস হচ্ছে রবি, তো সেই রবির সঙ্গে শুক্র, অশুভ শুক্র যুক্ত হয়েছে, হয়ে একটি কেতু হয়েছে যে নৈসর্গিক পাপ গ্রহ। তো কেতুর সঙ্গে আবার শত্রুতা রয়েছে শুক্রের। তাহলে এই শুক্র রবির সঙ্গে মিলিত থেকে কতটা শুভ ফল দেবে, তার সেই শুভ ফলে বাধা দেবে নাকি শুভ ফলে সহযোগিতা করবে? শুভ ফলে বাধা দিবে স্যার। হ্যাঁ, যদি বাধা দেয়, বাধা কোন কোন দিক থেকে দেবে সেটি বের করতে হবে না? জি স্যার। তাহলে বলুন কোন কোন দিক থেকে বাধা আসতে পারে? কেতু তো গুপ্ত বিদ্যা থেকে বাধা দিতে পারে। হ্যাঁ বলুন, কে বলছেন? স্যার গোপন গোপন গুপ্ত শত্রুতা, গোপন প্রেম প্রণয়, এটা হতে পারে না যেহেতু শুক্র আছে স্যার। আর কি, আরো কিছু বলুন। বলুন, আরো কেউ কিছু বলুন। স্যার যদি কেতু মতলব, স্যার রবি হচ্ছে রাজা। হুম, স্যার রবি হচ্ছে রাজা, তো একজন রাজার কাছ থেকে আসলে সুখ শান্তি সমৃদ্ধি প্রেম কান্তি সুখ ধন ঐশ্বর্য সবকিছু লাভ করা যায়। হুম, তো রবির সাথে শুক্রের সংযোগে এগুলো লাভ করার কথা, কিন্তু যেহেতু আমরা যে ফলাফলটা পাচ্ছি 7, সেটা হচ্ছে কেতু। এই কেতু বিঘ্ন সৃষ্টি করবেন। কি বিঘ্ন সৃষ্টি করবে? সেটা হচ্ছে রাজার কাছ থেকে আমরা যে সুখ শান্তি সমৃদ্ধি ধন ঐশ্বর্য যেগুলা প্রাপ্ত হওয়ার কথা ছিল সেগুলা বাধা সৃষ্টি করবে, এবং এই বাধাটা
কেতু তার সক্রিয়তার দ্বারা অর্থাৎ গোপনীয় ভাবে সে বাধাটা সে সৃষ্টি করবে। কাজেই এই রবি শুক্রের যুগে আপনার আমাদের দারিদ্রতার একটা ব্যাপার আছে। আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে রবি শুক্রের যুগকে দারিদ্রতার যুগ বলা হয়। হ্যাঁ, দেখুন, জয়ন্তবাবুর সঙ্গে আমি একমত হয়ে বলতে পারি যে আমাদের আত্মবলে বলীয়ান হওয়ার যে শক্তি, রবি যে শক্তি দেবে আর শুক্র শান্তি দেবে। তো যখন রবি যশ খ্যাতি প্রতিপত্তি দেবে আর শুক্র শান্তি দেবে, তখন আমরা আত্মবলে বলীয়ান হব। অর্থাৎ আমরা শান্তিপ্রিয় মানুষ, আর রবি যশ খ্যাতি প্রতিপত্তি দিচ্ছে, কিন্তু আমরা সেই আত্মবলে বলীয়ান হতে পারছি না, বা আমরা সেতু বন্ধন করতে পারছি না। সেই বন্ধনের পথে বাধা সৃষ্টি হবে। আপনাদের আমাদের মধ্যে যে নিবিড় বন্ধন, এই শিক্ষা নিয়ে, তো সেই বন্ধনটা তৈরি করতে দেবে না, এই বন্ধনে কিন্তু বাধা সৃষ্টি করবে। তাছাড়া যারা নিরঙ্কুশ বিজয়, মানে একটানা বিজয় লাভ করে যারা, সেই বিজয়ী হতে দেবে না। যেখানে শান্তি রয়েছে, স্বচ্ছতা রয়েছে, সততা রয়েছে, গুরুগিরি শিক্ষকতা সবই রয়েছে শুক্রের মধ্যে, সেই শুক্র যখনই রবির সঙ্গে যুক্ত হয়ে কেতু তৈরি করছে, কেতুর শত্রু শুক্র থাকার কারণে আমাদের সেই বিজয়টা নিতে দিচ্ছে না, বিজয়ে বাধার সৃষ্টি করছে। তাছাড়া ধরুন আমাদের নিজস্ব যে বলবত্তা রয়েছে, শক্তি সামর্থ্য রয়েছে, গুণ রয়েছে, তেজ রয়েছে, মহাত্মা রয়েছে, এইগুলো বা যে দাপট রয়েছে, যে বুদ্ধি রয়েছে, যে তীক্ষ্ণতা রয়েছে, এইগুলো আমরা, আমাদের যে গৌরব রয়েছে, এগুলো কোনোটাই প্রস্ফুটন হতে দেবে না। তো যদি আমাদের এই মানে বুদ্ধির দাপট বলুন, ক্ষমতার দাপট বলুন, বিশেষ করে হ্যাঁ আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু তাছাড়া আমরা বিশেষ করে ধরেন যে গৌরবান্বিত হব, আনন্দিত হব, সেই দিকগুলোকে নিষ্প্রভ করে দেবে হচ্ছে এই রবি আর শুক্রের যুক্ত হয়ে যে কেতু তৈরি করেছে, এই কেতুর শত্রু শুক্র থাকার কারণে। এইবার আপনাদের তাহলে প্রশ্ন থাকতে পারে যে শুক্র তো দৈত্যদের কুলগুরু, কিন্তু সে তো আবার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই সকল পেশাগুলো কিন্তু শুক্র দেয়। যদি তাই দিয়ে থাকে, তাহলে সেই দিকগুলো আমরা পাবো না কেন? এটি তার সহজ উত্তর হচ্ছে কেতু ওই যে পেতে বাধার সৃষ্টি করবে, আমাদের গৌরবী হতে দিচ্ছে না, আমাদের বিশেষ করে বিজয় দিচ্ছে না, আমাদের বল বীর্য সামর্থ্য তেজ এগুলোকে প্রকাশ হতে দিচ্ছে না, মানে মাথা চেপে ধরা হচ্ছে। তো যখন মাথায় চাপ দেওয়া হচ্ছে, তখন সেই ব্যক্তি তো এটি আর পরিপূর্ণরূপে পাচ্ছে না। এখানে আরেকটা বিষয় আছে স্যার, আমি একটু বলি স্যার। হ্যাঁ বলেন। এখানে আরেকটা বিষয় আছে, আমরা যদি ঠিক উল্টাভাবে ব্যাপারটাকে দেখি, কেতু, রবি, শুক্র, কেতু, এই তিনটা ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করি, আমরা ফলাফল পাচ্ছি কেতু। কেতু মানে হচ্ছে একটা ডিটাচমেন্ট, একটা গুপ্তবিদ্যা। এখানে জাস্ট এই ব্যক্তিটা যেহেতু তার মাথা নেই, সে যেদিকে লেগে থাকবে একদিকেই লেগে থাকবে। সে ভালো গ্রহের সাথে ভালো ফল দিবে, খারাপ গ্রহের সাথে খারাপ ফল দিবে। ব্যক্তি জীবনে সে যেটা করতে পারে সেটা হচ্ছে আমাদের সুখ সমৃদ্ধিতে বাধা দিলেও সে আমাদের বুক সুখটাকে নষ্ট করে দিচ্ছে। তাইলে অন্যদিকে কিন্তু সে আমাদেরকে, যেখানে অধ্যবসায় থাকবে, যেখানে একাগ্রতা থাকবে, সে কিন্তু ওইখানে আমাদের পজিটিভ রেজাল্ট দিতে পারে। হ্যাঁ, পজিটিভ রেজাল্ট দিতে পারে গুপ্ত ভাবে, সহজ ভাবে নয়। তাহলে গুপ্তভাবে যখন দেবে, তাহলে আমাদের এই গুপ্ত বিদ্যা চর্চার ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, এই শুক্র তো গুরুগিরি শিক্ষকতা দেয়, আর রবি হচ্ছে সেই জৌলুস দিচ্ছে বা যশ খ্যাতি প্রতিপত্তি সবই দিচ্ছে। তাহলে এই যে 1+6, এই যে 7, এ কি গুপ্ত বিদ্যায় সহযোগিতা করবে কি করবে না? সবসময় তার নিজস্ব কারকতায় ভালো ফল, শুভ ফল দিয়ে থাকে। তো আমাদের কেতু গ্রহটা যেহেতু তন্ত্রমন্ত্র জ্যোতিষবিদ্যার কারক বা যে কোনো গুপ্তবিদ্যার কারক, বা ধরেন আমরা সরকারি চাকরিতে যেমন বিভিন্ন গুপ্ত বাহিনী, সিআইডি বাহিনী, এগুলা যেগুলো আছে, তো 16 তারিখে যে ব্যক্তি জন্ম, তার তো ড্রাইভার নাম্বারটা হবে 7। ওই ব্যক্তি যদি তন্ত্রমন্ত্র, যদি যে কোনো গুপ্তবিদ্যা বা যে কোনো গুপ্ত বাহিনী
গোপনীয় এজেন্ট এইরকম বিদ্যার সাথে যখন সে নিজেকে অ্যাটাচ করে নেবে, তখন সে কেতু এটাকে তার নিজের মানে কার্যক্রম বলে মনে করবে। সেক্ষেত্রে তাকে সব দিবে, সুখ শান্তি সমৃদ্ধি দেবে, আত্মবলে বলিয়ান করবে। সুন্দর করলেও আমাদের যে বাধা থাকবে বাধাটাকে আমরা উতরাতে পারবো, এটি হচ্ছে কথা, তাই তো? হ্যাঁ অবশ্যই স্যার। হ্যাঁ, কেন প্রণয়ের পারবো? কারকতা এখানে অনুযায়ী কাজ আরেকটা করলে কথা হচ্ছে, উত্তরটি আসবে যে যদি ধরেন আমরা এর উত্তর খুঁজি তাহলে বলবো যে রবির সঙ্গে কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি, অর্থাৎ রবি যেমন সূর্য, সক্রিয় সূর্য, আর নিষ্ক্রিয় সূর্য হচ্ছে কেতু। তো এই কেতুর নিষ্ক্রিয়তা রয়েছে বিদায় শুক্রের সঙ্গে তার শত্রুতা কম হবে, আর তখনই কিন্তু ওই শান্তিটা ঠিকই আমরা যে সুখ শান্তি একাত্মতার বন্ধন, তারপরে একাত্মতার সেতু বন্ধন, তারপরে ধরেন পূর্ণতার প্রতীক, দ্বিধাদ্বন্দ্ব থেকে সরে আসা, সংঘাতময় জীবন থেকে সরে আসা, তারপরে ধরুন আমাদের যে সংশয় রয়েছে, তারপর ছাড়া ধরুন বল বীর্য তেজ প্রয়োগ করতে পারছি না বা শান্তি সৃষ্টি করতে পারছি না, এই যত বাধাগুলো আসবে এই বাধাগুলো অপেক্ষাকৃত কম হবে, কারণ কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি, অর্থাৎ শুক্রের ক্ষতি সে কম করবে। বোঝা গেল? মেনে নেওয়া যায়? বলেন, আপনারা আনসার করে তা বলতেছে, আনসার করেন। মেনে নেওয়া যায়? জি স্যার, জি স্যার। স্যার আমি একটু বলতে চাই স্যার, হ্যাঁ বলেন। এই কেতু যদি আপনার ধরেন আমাদের এমনি ছকে যদি 2, 9, 11-তে থাকে তাহলে তো সে শুভ ফল দেতা। তো ওখানে কি ওর একটা ভূমিকা পালন করবে না? শখ তো আমরা দেখেই আসবো, কারণ হচ্ছে কি আমাদের ক্লাসগুলো দেখেন কিভাবে হচ্ছে। সর্বপ্রথম হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির সূত্র দিয়ে আপনাদের 3টি ক্লাস দেওয়া হয়েছে। সেই ক্লাসের সূত্রগুলোকে সুন্দরভাবে রপ্ত করার জন্য সেই কৌশলগুলো দেখানো হয়েছে। সেইগুলো সুন্দরভাবে রপ্ত করা হবে আগে। রপ্ত করার পরে আমরা পামিস্ট্রির পরপর 7টি ক্লাস দিয়েছি। তো এই যে 7টি ক্লাস দিয়েছি, অর্থাৎ আমরা পামিস্ট্রি বিষয়ে একটু ধারণা নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার নিউমারোলজির আমরা ধারণা নেব, সঙ্গে লুসোগ্রিডেরও ধারণা নিব। তাহলে নিউমারোলজি, লুসোগ্রিডের ধারণা নেওয়ার পরে যখন ক্লাস হবে তখন কিন্তু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, নিউমারোলজি একই সঙ্গে কিন্তু ক্লাস হবে। চিহ্নটা আপনার সংযোগ ঘটবে। তখন কিন্তু আমরা ওই সংযোগটা যে তার কেতু কোথায় আছে, আজকে কোন তারিখে ক্লাস হচ্ছে বা কেন এই জন্ম তারিখটা নিয়ে কথা হচ্ছে, এই প্ল্যানেটটিতে নিউমারোলজির ভূমিকা কি, পামিস্ট্রিতে তার ভূমিকা কোথায়, আর হচ্ছে মানব জীবনে তার গুরুত্ব কতটুকু দিচ্ছে, এইগুলোকে যদি আমরা এক কাতারে না আনতে পারি, এক জায়গায় না আনতে পারি, এক থলিতে না আনতে পারি, তাহলে তো আমরা ওই জ্যোতিষ হব, কিন্তু আসলে তো সেই জ্যোতিষ মানে গ্রহণযোগ্য জ্যোতিষ হব বলে মনে হয় না। ঠিক আছে স্যার। তো তখন কিন্তু আমরা ওটিকে পেয়ে যাব যে কি হচ্ছে। তো এবার দেখুন আরেকটি অশুভ সংখ্যা হচ্ছে 1+8, মানে শনি। রবির সঙ্গে শনি ঘোর শত্রুতা তৈরি করছে মঙ্গল। তাহলে ইনি কি করবে? এখানে স্যার 20 যোগের সৃষ্টি হয়েছে স্যার, 20 যোগ। হ্যাঁ, 20 যোগ সৃষ্টি করেছে। তাহলে 20 যোগ সৃষ্টি করে মঙ্গলকে তৈরি করেছে। তাহলে এই মঙ্গলের সঙ্গে রবি এবং শনির কি শত্রুতা আছে কি নেই? স্যার শনির শত্রু মঙ্গল স্যার, কিন্তু মঙ্গলের শত্রু শনি নয়। আরে মঙ্গলের শত্রু তো একমাত্র বুধ, মঙ্গলের তো আলাদা আর কোনো শত্রু নেই, আছে? না স্যার আর না স্যার। শনির শত্রু কে? শনির শত্রু রবিচন্দ্র মঙ্গল। রবিচন্দ্র মঙ্গল। তো রবিচন্দ্র মঙ্গল, রবি তো রয়েছেই, শনির শত্রু, সে তো তার সঙ্গে যুক্ত হয়েছেই, সে তো শত্রু যুক্ত হয়েছেই, এখানে তো আর কিছু করার নেই। কিন্তু রবি, চন্দ্র, মঙ্গল আর মঙ্গল সৃষ্টি করেছে সেটিও শত্রু। তাহলে এই জায়গায় কি হবে?
কি হবে? এই আপনারা মঙ্গল বলেন, তার বলতে ভিতরে বলতে আপনাদের কিন্তু লজ্জা কাটুক। আমি চাচ্ছি কাটুক, না কাটলে কিন্তু আপনারা ক্লাসে মজা পাবেন না। বলুন, ভুল হোক সঠিক হোক বলার সুযোগ দিচ্ছি কিন্তু। স্যার এখানে রবি তো রাজা স্যার, আর শনি স্যার রবির সাথে যুক্ত হয়ে স্যার বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি এগুলা করাবে স্যার। আর সেখান থেকে স্যার মঙ্গল মানে সেনাপতি, মানে এখানে যুদ্ধ হাঙ্গামা এগুলা লাগবে স্যার। হ্যাঁ, রক্তপাত, দুর্ঘটনা, ভাঙাচোরা এগুলো ঘটাবে, আগুন স্যার হবে বিদ্যুৎ স্যার। ভয় এগুলো ঘটাবে। অর্থাৎ এই মঙ্গল নেগেটিভ দিক। হ্যাঁ, অর্থাৎ এই রবি শনি যুক্ত হয়ে কোনো ক্রমে শুভ ফল দিতে পারবে না। পারবেন না, জি স্যার। তাহলে এবার যদি প্রশ্ন করি, যে সেই প্রশ্ন কিন্তু আরো 9টি ক্লাস পরের প্রশ্ন, যে তাহলে এখন যদি বলা হয় যে 18 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে এর জীবনে কি ভালো কিছু তাহলে হবে না? স্যার মাস দেখা লাগবে স্যার। সুন্দর। তাহলে এর সঙ্গে মাস দেখা লাগবে, সাল বছর দেখা দেখা লাগবে। লাগবে, বার দেখা লাগবে, সময় দেখা লাগবে, সবকিছু দেখে তারপর নিয়ে গিয়ে এই 18 তারিখকে বাকি যে জন্ম মাসটি ওটি সহযোগিতা করছে কিনা, সালটি তার সহযোগিতা করছে কিনা, বারটি তাকে সহযোগিতা করছে কিনা, এটি দিয়ে বের করে নিয়ে আসতে হবে। স্যার তাহলে বের করার আমরা সূত্র শিখবো না? যেমন আজকে অবশ্যই। ক্লাস হচ্ছে 16 তারিখ অর্থাৎ কেতুর তারিখ। 1+6, এই যে 1+6 সমান 7, মাসটি হচ্ছে 8। তাহলে মাস সহযোগিতা করছে কি করছে না? কেতুর সঙ্গে শনির কি শত্রুতা আছে না নেই? আছে আছে স্যার। আছে। আছে। আচ্ছা, তার সঙ্গে বছরটা হচ্ছে 8, তাহলে 8 সেই কেতুর সঙ্গে এই 8-এরও শত্রুতা রয়েছে, রয়েছে তো? তাহলে সব মিলে তৈরি হচ্ছে কত? 15, 5, মানে 8 8 16, 16 আর 7 23, মানে 5, 3 2 মিলে 5 হচ্ছে। 5-এর সঙ্গে আমরা বুধকে পাচ্ছি, বুধের সঙ্গে পাচ্ছি কাকে? শুক্রকে। শুক্রবার আজকে, শুক্রের সংখ্যা 6। তাহলে বুধের শত্রু তো একমাত্র চন্দ্র, আর শুক্রের শত্রুকে রবি আর চন্দ্র। রবি আর চন্দ্র। তাহলে একে অপরের শত্রু নয়, সব মিলে তৈরি হয়েছে চন্দ্র। তাহলে এই চন্দ্র কি দেবে? পজিটিভ। হ্যাঁ, গোড়ার থেকে নেগেটিভ হতে হতে এসে এখানে এসে কিন্তু 23-এ পাস হয়েছে, মানে 2 আর 3-এ পাস হয়েছে। দেখুন, এখানে এসে 2 যোগ 3 সমান যে 5টা হলো এখানে। তাহলে চন্দ্র আর বৃহস্পতি মিলে, চন্দ্র আর বৃহস্পতির মধ্যে কোনো শত্রুতা আছে? না স্যার। নেই। তাহলে যে শত্রুগুলো ছিল নিউমারোলজিক্যাল বিচার করতে গেলে আমার এই পর্যন্ত যে শত্রুতা ছিল, সেই শত্রুতাকে এই 23 কাটিয়ে দিয়েছে। দেখুন, এই শত্রুগুলো সব মিত্রে রূপান্তর হয়েছে। হতে পারে না যে আজকে আমি শত্রুতা করছি, কালকে তার সঙ্গে মিলেমিশে থাকবো, হতে পারে না? হয় না? হতে পারে। ঠিক তদনুরূপ এই দেখুন 7 8 8 মিলে 23 হয়েছে। অর্থাৎ কি? বৃহস্পতি আর চন্দ্রের যোগ। মানে কোন যোগ? গজকেশরী যোগ। হ্যাঁ, জীব যোগ। গজকেশরী যোগ স্যার। না জীব যোগ? জীব যোগ স্যার, জীব যোগ। হ্যাঁ, তাহলে জীব যোগ। তাহলে জীব যোগ তৈরি করেছে। তাহলে জীব যোগ তৈরি করে সে বুধ তৈরি করেছে, বুধের সঙ্গে শুক্র যুক্ত হয়েছে, কোনো শত্রু নেই, তার সঙ্গে মিলিত হয়ে আসলো 6 আর 5 11, মানে 2টা রবি মিলে চন্দ্র। তাহলে কি এ শুভ দেবে না? অবশ্যই দেবে। দেবে? দেবে, স্যার দেবে, মিশ্র ফল দিবে না? মিশ্র ফল দিবে তো মিশ্র কেন দেবে? স্যার। ওই তারিখে 16 তারিখ আছে, ওখানে একটা নেগেটিভ দিক আছে, ড্রাইভার নাম্বার। দেখুন, একটা কথা না বলে নয়, যে আখ মানে নিড়িয়ে আখের রস বের করে সেটিকে জাল দিয়ে তারপরে সুস্বাদু গুড় তৈরি করতে হয়। খেজুর গাছ কেটে তার থেকে রস বের করে জ্বালিয়ে সেই মিষ্টি গুড় তৈরি করা হয়। স্বর্ণকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি স্বর্ণটুকু বের করা হয়। তো এই যে গ্রহের যে অশুভ দিক রয়েছে,
এটিকে তো দুই শনি মিলে জ্বালিয়ে পুড়িয়ে এই 16 তারিখের যে বাধাবিঘ্ন সেগুলোকেও তো সে কেতুর বাধাবিঘ্নকে নিঃস্বরিত করে দিয়েছে, দিয়েই তো জীবযোগ তৈরি করেছে। জীবযোগ মানে কি? জীবন দিয়েছে, জীবন দিয়েছে না? তার সঙ্গে শান্তির প্রতীক শুক্র যুক্ত হয়ে দুটি রবি তৈরি করেছে। এই যে 11 দুটি রবি তৈরি করেছে। সেই দুটি রবির যোগফল হচ্ছে চন্দ্র। তাহলে ছিল তারা সন্ত্রাস বা ছিল তারা খারাপ গ্রহ, কিন্তু তারা ভালো হয়ে এত ভালো হয়েছে যে সে স্নেহ প্রীতি ভালোবাসা পরিবর্তনতা বা ওই মানে পুংকেশর স্ত্রীকেশরের মিলনে যে সন্তান জন্ম বা বীজ জন্ম, ঠিক তদনুরূপ এরা কিছু জন্ম দেওয়ার জন্য আসছে। তাহলে স্যার জন্ম তারিখের কোনো গুরুত্ব থাকবে না এখানে? অবশ্যই তো থাকবে। জন্ম তারিখ, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। তাহলে জন্ম কেমন হয়েছে? দিনটা শুরু এই দিয়ে হলো, ক্লাসটায় 8টায়, সকাল 8টা, মানে আর এক শনি দিয়ে শুরু হলো। অর্থাৎ আমাদের সেই শুরু থেকে আস্তে আস্তে আমরা শেষের দিকে পরিবর্তন লক্ষ্য করছি এবং শান্তি লক্ষ্য করছি। দেখুন তো আজকের ক্লাসে আসলে সেই রকম হয় কিনা। দেখুন হবে স্যার, হচ্ছে এবং হবে। স্যার যে টাইমে শুরু হচ্ছে লগ্নে কেতু, এখন লগ্নে কেতু স্যার আমাদের। আমি প্রথমে বুঝতে দেখছিলাম তখনও কেতু, এখনো কেতু আছে। এই আর একটু পরে লগ্ন পরিবর্তন হয়ে যখন দ্বাদশে কেতু যাবে তখন কেতুর এই অশুভত্ব কাটতে আরম্ভ করবে। কেতুর অশুভত্ব যখন কাটতে আরম্ভ করবে তখন কি হবে? দ্বাদশে কেতু মানে দুর্বল হয়ে যাবে। তখন কেতু যখন দুর্বল হয়ে যাবে তো শনি তো তখন মাস সংখ্যা এবং সাল সংখ্যা, এরা তো দুর্বল হতে বাধ্য না? অনেক উদাহরণ কিন্তু নিউমারোলজিতে টানা যায়, কিন্তু অনেক উদাহরণ এখন টানতে পারবো না। আরো 2-4টি ক্লাস হোক, তারপরে উদাহরণ টানবো। বুঝতে পেরেছেন? ঠিক আছে। তা না হলে ধরেন আপনাদের এখন এটা বুঝতে কষ্ট হবে। আপনারাই সৃষ্টি করুন, যে আপনারা একটি নোট লিখে নিন যে এই ধরনের সংখ্যার বিচারে আমরা কি ধরনের উদাহরণ টানতে পারি। এটি সবাই লিখে নিন। আপনারা নিউমারোলজির এই ক্লাসে যে উদাহরণগুলো আমি যখন দিব তখন আপনারা এর পাল্টা উদাহরণ যেন দিতে পারেন। এটি মাথায় রাখতে হবে। এইবার তাহলে আমরা বুঝলাম যে রবির সঙ্গে শত্রু সংখ্যাকে আর রবির সঙ্গে মানে মিত্র সংখ্যাকে শত্রু সংখ্যাকে, এটা আমরা বুঝলাম। তাহলে আমাদের রবির যে তারিখগুলো পাচ্ছি 1, 10, 19, 28, এগুলো একটু যাচাই করে দেখে আসতে হবে কোন রবি কেমন, এটা একটু দেখে আসতে হবে না? 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ আর হচ্ছে 28 তারিখ। এই তাহলে 1 তারিখ তো একই পেলাম, এটাকে যোগ দিলে আমরা 1 পেয়েছি, 19 মানে 10, 1 পেলাম, আর হচ্ছে 28, 8 × 10 সমান 1 পেলাম। এই যে আমাদের প্রত্যেকটা মাসে আমরা 1 তারিখ পাবো, 10 তারিখ পাবো, 19 তারিখ পাবো, 28 তারিখ পাবো, সবকটাই রবির তারিখ। তাহলে এই রবির যে পার্থক্য, এও রবি, 19 তারিখেও রবি, 28 তারিখেও রবি, তাহলে পার্থক্যটা আমরা বের করতে পারবো না সহজে? আপনি বললে স্যার আমি একটু বলতে পারি, অনুমতি দিলে। হ্যাঁ বলুন।
এক তারিখে রবিটা হচ্ছে যে আপনার মানে একাই রাজা, হুম তার সাথে আপনার ওখানে সৈন্য সামন্ত প্রজা আপনার ওখানে কেউ নাই। হুম 10 তারিখে রবিও প্রায় আপনার ওখানে সেইমের দিকে, তার সাথে আপনার মানে শূন্য আছে। আর 19 তারিখের মধ্যে আপনার মানে একের সাথে মঙ্গল আছে, অর্থাৎ তার সাথে সৈন্য সামন্ত অনেক আছে। সে আপনার ওইভাবে সুগঠিত আপনার ওখানে রবি। আর 28 তারিখে রবিটা হচ্ছে যে 2 যোগ 8, এখানে আপনার চন্দ্র এবং আপনার শনি এই মিলে আপনার ওখানে রবি। হালকা করে বললাম আর কি স্যার। হ্যাঁ সুন্দর। তাহলে 19 তারিখের যে রবি, 1 তারিখেরটা 10 তারিখেরটা একেবারে সঠিক। 19 তারিখের যে রবিটা সেটি হচ্ছে রবির সঙ্গে আমরা মঙ্গলের কি সম্পর্ক বললাম, এদিকে কি বলেছি, রবির সঙ্গে মিত্র, চন্দ্রমঙ্গল হ্যাঁ। বৃহস্পতি করেছি না বাম পাশে যখন স্যার। করছিলাম একটু আগে? কি হলো, আপনারা খাতায় লেখেননি? দেখছি স্যার, ঠিক আছে স্যার, মিত্র। হ্যাঁ তাহলে মিত্র। তাহলে 19 তারিখে মঙ্গল রবিকে সহযোগিতা করবে। তাহলে এই রবির শৌর্য বীর্য ঐশ্বর্য প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো সকল কিছু বাড়বে বাড়বে। বাড়বে তো। তাহলে স্যার। এই 19 তারিখের রবি একটা প্রকট রবি, মানে সফল রবি, মানে এর কোনো বাধা নেই। একে কেউ বাধা করতে পারছে না, একে কেউ দমাতে পারছে না। পারছে? রাইট রাইট স্যার। হ্যাঁ, সূর্য উদিত হলে জগৎ আলোকিত হবে। এনার জীবন শুধু আলোকিত হতে থাকবে, এনার আলোয় কিন্তু আর বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু 28 তারিখ ভেবে দেখুন, এবার 28 তারিখ চন্দ্র আর শনি, চন্দ্রের সঙ্গে কি শনির শত্রুতা আছে? চন্দ্রের তো কোনো শত্রুই নেই, নেই তো। তাহলে শনির সঙ্গে চন্দ্রের কি শত্রুতা আছে? আছে স্যার। চন্দ্র তো কাউকে শত্রু মনে করে না, কিন্তু চন্দ্রের শত্রু হচ্ছে যে বুধ। হ্যাঁ বুধ। বুধ চন্দ্রকে শত্রু মনে করে। আচ্ছা করে, আচ্ছা সেটা এখানে প্রয়োজন নেই। তারপরেও চন্দ্রের কোনো শত্রু নেই, আমাদের সরাসরি কোনো শত্রু নেই। তাহলে শনির শত্রু তো চন্দ্র আছে, আছে না? আচ্ছা স্যার। তাহলে শনি চন্দ্রকে শত্রু হিসাবে দেখছে, সেখান থেকে রবির জন্ম হচ্ছে, শূন্য রবির। তাহলে এই রবি যদিও 28 তারিখের রবি হচ্ছে সে প্রজা, মানে তার ভিতরে সব আছে, রাজ্য আছে, রাজা আছে, রানী আছে, তারপরে প্রজা আছে, প্রজাদের ভিতর সব কিছু আছে, কিন্তু তার নেই কি? নেই কি বলেন? স্যার স্নেহপ্রীতি, থাকবে না স্যার, ভাইয়ের ভ্রাতা-ভগ্নী থাকবে কম। 19 অপেক্ষা 28 ভালো না মন্দ? 28 মন্দ স্যার। মন্দ কোন দিকে মন্দ? স্যার এই যে স্যার রবি এবং স্যার চন্দ্র এবং শনি মিলে স্যার এটা একটা বীর্যক সৃষ্টি করছে স্যার। এখানে মানে স্যার রবি চন্দ্র অশুভ হয়ে গেছে স্যার শনির দ্বারা, যার কারণে চন্দ্র থেকে স্যার স্নেহপ্রীতি, মায়া, মমত্ব তার মনের মধ্যে এগুলোর অভাব স্যার। হ্যাঁ, এগুলোর ওগুলো কষ্ট খেয়ে থাকবে। ফেলেছে, ওগুলো খেয়ে ফেলেছে। জি স্যার, জি স্যার। এমনকি তার মায়ের শরীর স্বাস্থ্য বা মা তো অল্প বয়সে মারা গেছে, এই একটা মাতৃহানির কষ্ট থাকতে পারে স্যার। আর কি হতে পারে? স্যার একটু জয়ন্ত স্যারের কাছ থেকে যেতে চাই, ওনার কাছ থেকে একটু শুনতে চাই। বলুন জয়ন্ত কুমার দেব, বলুন। হ্যাঁ বলুন স্যার 1 তারিখে যেটা হচ্ছে স্যার, 1 তারিখ হচ্ছে রাজা রবি। তো সে যেহেতু শুধু একা রাজা, তো সে যেখানে যাবে সেখানে তার রাজত্ব চাইবে। এটা হচ্ছে তার যেমনি ভাবে তার ঐশ্বর্য, ধন সম্পদ সবকিছু থাকবে, আত্মবলে বলিয়ান হবে। এটার আবার একটা নেগেটিভ দিক হচ্ছে, সে যেখানে যাবে সেখানে চেয়ার চাইবে। মানে যে সমস্ত জায়গায় তার মানে স্থান একটু নিচে হওয়া দরকার, সেই জায়গায় সে কমফোর্ট ফিল করবে না। তো এক ধরনের দম্ভ দেখা দেবে, এই দম্ভ তার জন্য নেগেটিভিটি নিয়ে আসবে। আর 10 তারিখের যে রবি আছে সেখানে একের সঙ্গে শূন্য যোগ হওয়ার কারণে তার প্রচুর জায়গা সম্পত্তি থাকবে। শূন্য মানে তার একটা কিছু আছে যেটাকে সে ফিল আপ করতে পারবে, কিন্তু একইভাবে আবার তার ভ্রাতা ভগ্নী, তার সন্তান, এই ধরনের শূন্যতা তার মধ্যে থাকবে। তো এটারও একটা নেগেটিভ দিক আছে। আর 19 তারিখের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে রবি এবং মঙ্গল, তারা পারস্পরিক মিত্র। রবি হচ্ছে রাজা, মঙ্গল হচ্ছে সেনা।
তো সেনা এবং রাজা যখন থাকে তখন সে দুর্দণ্ড প্রতাপশালী হয়। কিন্তু আমরা যখন এটাকে একক সংখ্যায় রূপান্তরিত করতে আনবো তখন আমাদেরকে মিডিলে একটা ধাপ পেরোতে হবে, সেটা হচ্ছে 1+9 সমান হচ্ছে 10, মানে 1+0। সেখানে কিন্তু আবার একটা স্যার শূন্যতা সৃষ্টি হচ্ছে। তাহলে কোনো না কোনো ভাবে মানে সেনা বিদ্রোহের একটা যুগ এখানে আছে, কারণ সেনারা কিন্তু প্রায়ই রাজার সঙ্গে বিদ্রোহ করে। সেক্ষেত্রে সেনা বিদ্রোহের মাধ্যমে সেই রাজার পতন হতে পারে। কাজে আমি 19 তারিখের যে ইয়ে আছে, তারিখটা আছে, আমি সেটাকে সম্পূর্ণরূপে শুভ বলবো না। 28 তারিখের যে সংখ্যাটা আছে সেখানে শনি এবং চন্দ্র। চন্দ্র হচ্ছে মাতৃমূর্তির মমত্বের কারক, আর শনি হচ্ছে প্রজা। তো যেখানে মায়ের মমতা আছে এবং প্রজা আছে, অর্থাৎ প্রজাকে যে এখানে যে এক হবে, যে রাজা হবে, সে প্রজার প্রতি তার মমত্ব থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু প্রজার প্রতি যতই মমত্ব থাকুক, ভালোবাসা থাকুক, এখানেও কিন্তু আমরা মিডিলে যখন এক সংখ্যা নিয়ে আসতে চাইবো তখন এখানে 1+0, মানে এখানেও একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ওইখানেও প্রজা বিদ্রোহ সৃষ্টি হচ্ছে। প্রজা বিদ্রোহ সৃষ্টি হলেও সেখানে রাজার, যেমন আমাদের মায়ানমারের বা সাম্প্রতিককালে আমাদের দেশেও প্রজা বিদ্রোহে আমাদের রাজা চলে গেছে বা উৎখাত হয়েছে। কিন্তু তারপরও 28 তারিখের সংখ্যাটা ভালো, কারণ হচ্ছে 28 তারিখে যে রাজা, সেই রাজার মধ্যে মাতৃমূর্তি মমত্ব থাকবে, প্রজার প্রতি তার ভালোবাসা থাকবে। যখন প্রজার প্রতি ভালোবাসা থাকবে, অন্যের প্রতি ভালোবাসা থাকবে, তখনই আসলে প্রকৃতপক্ষে আমরা আত্মবলে বলিয়ান বা আত্মশক্তি সম্পূর্ণ, দ্বিশক্তি সম্পূর্ণ মানুষ হবো। তো আমি 28 তারিখের যে সংখ্যাটা, সেই সংখ্যার জাতককে সর্বাগ্রে রাখবো। দেখুন, আমরা ইতিপূর্বেও কিন্তু এই নিউমারোলজি ক্লাসে বলেছিলাম যে 28 তারিখে ওই যেমন মুসি মেথোঝুলা বা আমাদের লিভার হেল্পার সবকিছু কিন্তু থাকবে পূজার মধ্যে, মানে যা না হলে আমরা চলতে পারি না। কিন্তু এই শনি কখনো কখনো মনে রাখতে হবে যে শনি কখনো দেয়, যখন দেয় তখন স্বসাগরাধরণী অধিপতি করে, আর যখন নেয় তখন নিঃস্ব করে। কিন্তু শনি একটা ছাপ রেখে যায়। কি ছাপ রেখে যায়? মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের পরিণত করে এবং কর্মফল প্রদান করে থাকে। শনি আবার সাধন ভজনের সিদ্ধি লাভ করিয়ে থাকে, অর্থাৎ এক নতুন মানব জীবনের সৃষ্টি করে থাকে ওই শনি। তো শনি চন্দ্র যে যুক্ত হয়ে মাঝপথে যে রবি, মাঝপথে রবি যোগ শূন্য অর্থাৎ 10, যে 10টি আসছে, যে শূন্যতা রয়েছে, ওই শূন্যতা তাকে তার জীবনকে মানে পূর্ণ করার জন্য ওই শনি অটোমেটিক আগেই হচ্ছে কুশক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত করে রেখে তারপর নিয়ে আসবে এক। এটা একেবারে জয়ন্তবাবু সঠিক ব্যাখ্যা দিয়েছে। 19 তারিখের মধ্যে নিশ্চিত দম্ভ থাকবে, অহংকার, অর্থাৎ অহংকার পতনের মূল। তো এই যে অহংকারী যে হবে, সে তখন কিন্তু তার আবার ওই মুহূর্তের মধ্যে তার শূন্যতা তার মধ্যে বিরাজ করবে। তবে হ্যাঁ, 19 তারিখের লোক গর্জে উঠবে বা নিজস্ব ক্ষমতায় সে বলিয়ান হবে, সে অনেক বড় কিছু হবে, জন্ম যেমন তেমন হোক, সে যে 10-এর মধ্যে একজন হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, এটি কিন্তু হবে একক সংখ্যা থাকবে। স্যার 19 তারিখের মাঝে কি স্যার বিদ্রোহ, যে স্যার জয়ন্ত স্যার যে বললো স্যার, এখানে কি বিদ্রোহ হওয়ার সম্ভাবনা আছে স্যার? হ্যাঁ, হতেই পারে। এখন ওই বিদ্রোহের কারক গ্রহ ওখানে কিন্তু আরো একটু বিষয়ে দেখে আসতে হবে, যে ধরুন 19 তারিখে জন্মগ্রহণ করেছে, ইনার মাসটি কি, ইনার কোন মাস যুক্ত করলে, ধরুন আরেকটি মঙ্গলকে আমরা যুক্ত করে দিই, মঙ্গলের মাস ধরেন আরেকটি সাল করে এনে আমরা মঙ্গল করব, তাহলে 9 9 18 9 2007 সমান দেখেন 9 আর 1 10, মানে 1 যোগ 9 যোগ 9, 9 9 18 আর 1 19, তাহলে তো হলো না। 2006 দিই, 8 9 8 17 18 সমান 9। এইবার ধরেন একটি মঙ্গল তৈরি হলো, এদিন বার দেন মঙ্গলবার। ধরেন এই একটা মাত্র রবি এখানে রয়েছে, চন্দ্র আছে, শুক্র আছে, কিন্তু এই চন্দ্র আর শুক্র মিলে যে তৈরি করলো 6 আর 2 8 একক, এর মাঝখানে আর কোনো সংখ্যা নেই, 8 তৈরি করলো। 9 9 সরাসরি 9ই তৈরি করলো। একটি রবি থেকে
তার যে শূন্যতা তৈরি করেছে এই দশের দিকেই কিন্তু খেয়াল রাখতে হবে। এই এই মাঝখানের যে 10 এইটার দিকে একটু খেয়াল রাখতে হবে নিউমারোলজি বিচার করতে। তো যখন এটি খেয়াল করব তখন এই একই কিন্তু শূন্য রয়েছে, অর্থাৎ এই শূন্য হবে, আজও কালক হবে। তো কিসের দ্বারা হবে? সে তার শত্রু গ্রহের দ্বারা হবে। শত্রু গ্রহ কে? এই একের শত্রু গ্রহ কে? এখানে আছে শনি, মঙ্গল তো তার শত্রু না। তাহলে আরেকটি শত্রু আনেন এখানে, এবার মাসটাকে পাল্টে আরেকটি শত্রু মাস আনুন। কে? রবির আরেকটি শত্রু কাকে আনবে? শুক্র 6 আরে শুক্র। এইবার চার নয়কে হয় দিয়ে না, চার এখানে আনলে শুক্র হয়, আনবে। চার আয় বেশি গেল, 4। তাহলে কি হয় দেখেন, 6 আর 1 7, 8 আর 7 15, 5 আর 1 6, এই 15 সমান 6। এই 6 এর আরেকটি শত্রু সংখ্যা এনে 6 এর সঙ্গে শুক্রের সঙ্গে শত্রু হচ্ছে রবি আর চন্দ্র। তো রবি আর চন্দ্র, হ্যাঁ, তাহলে এর সাথে সোমবার আনেন, মঙ্গলবার এবার কাটেন, কেটে সোমবার আনেন। তাহলে 6 এর সঙ্গে যোগ সোমবার মানে 2 সমান 8। তাহলে কি পাচ্ছি আমরা দেখেন, 1 যোগ 6 7, 8 আর 7 15, 15 আর হচ্ছে 12 2 17 সমান 8। এই 8 কিন্তু ওই সেই দুমড়ে মুচড়ে দিয়ে শূন্যতা করতে পারে। 8 কিন্তু কর্মচ্যুতি করতে পারে, আবার কর্ম দিতেও পারে। তাহলে দেবে না নেবে? ওই যে অভ্যুত্থান হবে, অভ্যুত্থানে আবার বিজয়ী তো হয়, হয় না? সবাই কি পরাজিত হয়? হ্যাঁ, তা হবে না সে পাবে, এটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এই যে 17 আসলো, 7 আর 1 8, এই 8কে আমরা পরাজিত 8 বলবো না সে বিজয়ী 8 বলবো? এই অংশকে এই যে অনুধাবন করতে হবে, আমরা কি 8 বলবো এটাকে? নীরজ বাবু, জয়ন্ত বাবু একটু বুঝিয়ে দিন। হ্যাঁ স্যার, এইখানে আমরা যে সংখ্যাটা পেয়েছি 8, প্রথমে আমি একটু পিছন থেকে আসি, যেমন 19 তারিখ এবং 28 তারিখের। 19 তারিখের যে রবি, সে সব সময় সব জায়গায় তার নিজের প্রভুত্ব বিস্তার করার জন্য শক্তি প্রয়োগ করবে, তারপর সে তার আসন নিয়ে নেবে। কিন্তু 28 তারিখের যে রবি আসবে শনিচন্দ্র সহযোগে, ওইখানে প্রজাদের প্রতি তার ভালোবাসা না থাকে, সেখানে অধ্যবসায় না থাকে, স্নেহমত্ব না থাকে, তাইলে সে তার প্রভুত্ব নিতে পারবে না। সেই ক্ষেত্রে তাকে অধ্যবসায়ের পর, অনেক ত্যাগের পর সে তার আসন পাবে। সেই ক্ষেত্রে 28 তারিখের যে প্রতিষ্ঠা সেটা দীর্ঘস্থায়ী হবে, সেটা 19 তারিখের তুলনায়। পরের লেসনে আসি। পরের লেসনটা হচ্ছে 19 তারিখ, তারপর সর্বমোট পেয়েছি আমরা তারপর শুক্রের 6 এবং 17 8। এখানে 19 তারিখে যদি দেখি, ব্যক্তি সেই ক্ষেত্রে সবসময় তার প্রভাব বিস্তার করার জন্য সে তার শক্তি প্রয়োগ করবে, তার ভিতরে একটা যুদ্ধবিহীন মনোভাব থাকবেই, সে চাইবে প্রভুত্ব নিতে। সেই কিন্তু শেষ পর্যন্ত তাকে হাত স্বীকার করে শনির কাছে মাথা নত করতে হবে। শনি এসে তারপর তার এই ওইখান থেকে পরাজিত হয়ে তারপর সে অধ্যবসায়ের পর তার একাগ্রতার পর যে বিজয় ছিনিয়ে আনবে, এর আগে সে বিজয় ছিনিয়ে আনতে পারবে না। এখানে তাকে একটা দীর্ঘ সময় ব্যয় করতে হবে। এখানে কি শনি পরাজিত হবে না রবি পরাজিত হবে? এখানে রবি পরাজিত হবে, শেষ পর্যন্ত শনি স্ট্যান্ড হবে। এই কারণেই, কারণ রবি যখন দেখবে যে বিদ্রোহের পর সে গেইন নিতে পারতেছে না, তখন সে চলে যাবে অধ্যবসায়ে। তখন তাকে দীর্ঘ সময় এখানে ব্যয় করতে হবে এবং সে প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করবে। শেষ পর্যন্ত সে যদি তার সৎ ভাবমূর্তি দিয়ে অধ্যবসায় চালিয়ে যায়, তাহলে এক সময় শনি সেখানে গেইন করবে। কারো কোনো প্রশ্ন আছে? জয়ন্ত স্যার কি এই ব্যাপারে একমত কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম।
জয়ন্তদা বলুন। এখানে একটা বিষয় হচ্ছে, এখানে 17 যে আসছে সংখ্যাটা, 17 সংখ্যাটা রবি হচ্ছে 1, আর 7 সংখ্যাটা হচ্ছে কেতু। কেতু। রবি এবং কেতু কিন্তু মিত্রতা আছে, আর 7 সংখ্যার যে কেতু, সেই কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি। সেক্ষেত্রে কিন্তু রবির ক্ষমতা এখানে বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধিতে যে ইয়েটা আসছে, শনি সংখ্যাটা আছে, প্রজা বা আমরা বিদ্রোহ ফাটলে কারক শনি, এই শনি কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছে। তো আপনি যেটা বলছেন, এই শক্তিশালী শনি কিন্তু সেই 19 তারিখে জন্মগ্রহণকারী রবিকে অর্থাৎ রাজাকে বিপদে ফেলে দেবে। আপনার কথাটাই ঠিক হচ্ছে আর কি। আচ্ছা, এখানে যে রাজা আছে 28 তারিখের, তার মধ্যে তো চন্দ্রের গুণও থাকবে, মমত্ব থাকবে, মাতৃত্ব থাকবে, ঠিক আছে? তাই তো জানবো। হ্যাঁ, চন্দ্রের গুণ থাকবে, মাতৃমূর্তি মমত্ব থাকবে, তাই তো সে প্রজাদেরকে ভালোবাসবে। ভালোবাসে, প্রজাদেরকে ভালোবাসার কারণে প্রজারা খুশি হয়ে তাকে ক্ষমতায় নিয়ে আসবে। প্রজাদের সাপোর্ট পেয়ে সে ক্ষমতায় আসবে। ওই যে যেটা নিরুজ দাদা বললো, যে দীর্ঘ প্রচেষ্টার পরে, অধ্যবসায়ের পরে সে একসময় ক্ষমতায় আসীন হবে এবং দীর্ঘদিন সে ক্ষমতায় থাকবে। সেই হিসেবে 28 তারিখে রবিটা উৎকৃষ্ট, মানে সবচেয়ে উৎকৃষ্ট রবি। হ্যাঁ, 28 তারিখে রবিটা উৎকৃষ্ট রবি। স্যার একটা প্রশ্ন আছে আমার স্যার। হ্যাঁ, বলেন। স্যার রবি এবং স্যার চন্দ্র এবং শনির মিলন কিন্তু স্যার শুভ হবে না স্যার। চন্দ্র এবং শনি মিলিত হয়ে স্যার রাজারাম হচ্ছে স্যার, এখানে তো স্যার অশুভ তো থাকবেই স্যার। চন্দ্র এবং শনি মিলনে যেটা আমি বলছি, যে ওই যে প্রজা বিদ্রোহের একটা কথা আমি বলেছি, কিন্তু 28 তারিখের ব্যাপারটা বলতে গিয়ে প্রজা বিদ্রোহের কথা বলেছি। তো এখানে স্যার দেখিয়েছেন না যে প্রজা বিদ্রোহটা হবে কিনা, সেই শনি এবং চন্দ্রের বিশ্বযোগ সে রাজার জীবনে ঘটবে কিনা সেটা দেখতে হবে, যে মাসটা কি পাচ্ছি, তারপরে সালে মাসে মিলিয়ে কি পাচ্ছি, এবং সালে মাসের সাথে মিলিয়ে যে বারে জন্মগ্রহণ করেছে ব্যক্তি সেটা কি পাচ্ছি। ওইটা বিস্তারিত বিবেচনা যখন আমরা যাব, তখন সেটা বেরিয়ে আসবে যে ওই ব্যক্তি প্রজা বিদ্রোহ করবে নাকি করবে। যদি প্রজা বিদ্রোহ করে, সেটা হচ্ছে শনি চন্দ্রের বিশ্বযোগ। স্যার ওই তারিখটার মধ্যেই স্যার, তারিখটার মধ্যে থেকেই বলছি স্যার, তারিখটাই স্যার শনি এবং চন্দ্র। শনি এবং চন্দ্র স্যার এটা তো শুভ ফল কম থাকার কথা। আপনি যেটা বলছেন সেটাই, শনি এবং চন্দ্রের বিশ্বযোগ, কিন্তু সেই বিশ্বযুগের থেকে আপনি রেজাল্ট কি পাচ্ছি, এক রাজা পাচ্ছি। তো সেই রাজা বিশ্বযুগের শিকার কখন হবে, যখন সে প্রজা বিদ্রোহ সৃষ্টি হবে, তখনই বিশ্বযুগের সৃষ্টি হবে। সেটা তার জীবনে ঘটবে কিনা সেটা আমরা দেখতে হবে, তার কোন মাসে জন্মগ্রহণ করেছে, কোন সালে জন্মগ্রহণ করেছে, সালে মাসে মিলিয়ে যে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা পাবো, সেই কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে সে যে বারে জন্মগ্রহণ করেছে সেই বারটা আমরা দেখবো। সব দিক বিচার বিবেচনা করে আমরা তখন তাকে সাজেস্ট করব যে আপনি তো আমার কাছে আসছেন, আপনি জীবনে প্রতিষ্ঠিত, কিন্তু আপনার জীবনে কিন্তু এই সময়ে আপনার বিদ্রোহ হতে পারে, বা আপনি স্থানচ্যুত হতে পারেন, আপনি পদচ্যুত হতে পারেন, আপনার উপর যে আসীন আছেন উপরের স্থানে, সেই স্থান থেকে আপনার ইয়ে হতে পারে, বা আপনার অর্থ শূন্যতা হতে পারে। আমরা ক্ষেত্র বিশেষ ব্যক্তিটি যেই রকম ক্যাটাগরির ব্যক্তি আসবে, তো সেই ক্যাটাগরি, যদি একজন রাজনৈতিক ব্যক্তি এসে, আমরা বলতে পারবো তাকে যে আপনার কিন্তু সদস্য পদ হারাতে পারেন। আবার যদি একজন বড় ব্যবসায়ী হতে পারে, তাকে বলতে পারি যে আপনার কিন্তু ব্যবসায় লসের সম্ভাবনা আছে, জীবনে একবার আপনার বড় ধরনের ঘাটতির সম্ভাবনা হতে পারে। এটা বিচার বিবেচনা যেটা আসবে, তখন আমরা সেটা সেই মোতাবেক প্রেডিকশন করবো আর কি। সুন্দর। দেখুন, আমি এখানে একটু বলি, যেমন দেওয়ানজি বাবু যেটা বলছেন যে শনি চন্দ্র বিশ্বযোগ, এখানে আমাদের এটা অশুভ হবে না, শুভ হবে না, অশুভ হবে। আপনার জাস্ট এই জায়গাটা আমি বলি, দেখেন শনি কিন্তু একটা আছে, থিওরি আছে যে শনি কিন্তু মারে না, মরার মতো ফেলে রাখে এবং সে কর্মফল দেয়। ঠিক আছে, সেইখানে আপনার কর্ম যদি স্ট্যান্ড না থাকে, আপনি দুঃখ পাবেন, আপনি মায়ের কাছ থেকে দুঃখ পাবেন, স্নেহ পাবেন না, ভালোবাসা পাবেন না। এগুলা যখন আপনার ভিতরে অনুভূতি তৈরি করবে, ঠিক আছে, যখনই আপনার ভিতরে অনুভূতি তৈরি করবে, তখন কিন্তু আপনি আপনার থিওরিটা বদলে ফেলবেন। না ঠিক আছে, আমি তো এইভাবে জোর জবরদস্তি করে কারো কাছ থেকে কিছু পাচ্ছি না, আমাকে স্ট্যান্ড করতে হবে, যেহেতু তার রবি আছে, রবি রাজা হইতে চায়, তাহলে সে তার ইয়েটা বদলে ফেলবে, তার কাজের প্যাটার্নটা বদলে ফেলবে। তখনই সে তার ওই দুঃখবোধ থেকে সে যখন রিয়েলাইজ করবে নিজেকে,
তখন সে প্রজাদের প্রতি স্নেহশীল হবে, সে অধ্যবসায়ী হবে, সে আরো বেশি পরিশ্রমী হবে, শেষ পর্যন্ত সে তার আসনে অধিষ্ঠিত হবে এবং সেটা দীর্ঘস্থায়ী মেয়াদে। আসলে আমাদের দেখুন এটা আমি প্রকৃত কথা বলি। স্যার আমি আর একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি স্যার আমার মতো করে স্যার। যেহেতু ওই দেবাশিস ভাই প্রশ্নটা করছেন, আমরা তো যখন প্র্যাকটিস করবো, চেম্বার প্র্যাকটিস করবো, তখন এটা অনেক পরের বিষয়। স্যার বলছেন যে এটা প্রাথমিক ক্লাস, তো যেহেতু আপনি প্রশ্ন করছেন আমি একটু ইয়ে করেছি। আমরা যখন প্র্যাকটিস করবো, আমাদের কাছে ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্টের গুণগত মানটা আমরা যাচাই করবো যে ক্লায়েন্ট যদি অধ্যবসায়ী মানে সে স্ট্রাগল করতেছে, তখন তার তো জানতে চাওয়া থাকবে যে ভবিষ্যতে আমি কিছু হতে পারবো কিনা। তো শনিচন্দ্রের বিষয়যোগ, সে স্ট্রাগল করতেছে, সে যদি পরিশ্রমী হয়, তার মঙ্গলের অবস্থান, 4 তৃতীয় ভাবের অবস্থান, ভাবপতির অবস্থান, এভরিথিং আমরা তখন বিচার করবো। তো তখন বিচার করে আমরা সিদ্ধান্তে বুঝতে পারবো যে যেহেতু সে স্ট্রাগল করতেছে, সে রাজা হতে পারবে। আবার যদি সে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি আমাদের কাছে আসে, তখন আমরা দেখবো যে এই শনিচন্দ্রের বিষয়যোগে তার মধ্যে ইন ফিউচার প্রজা বিদ্রোহ হবে কিনা। তো আমরা ওই ব্যক্তির অবস্থানের প্রেক্ষিতে ওই মানে শনিচন্দ্রের বিষয়যোগের ফলাদেশটা করবো আর কি। দেখুন স্যার একদম ক্লিয়ার স্যার। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাচ্ছি যে ধরুন, যেমন হয়তো আপনারা মনে করবেন যে আমরা কেন বেছে নিয়েছি জয়ন্ত কুমার দেব বাবু, নীরজ কান্তি রায় বাবুকে আমরা শিক্ষক হিসেবে নিয়োগ কেন দিয়েছি। আপনারা ইতিমধ্যে কিছু পাচ্ছেন, কিন্তু এখানে আরো কিছু বিষয় কিন্তু দরকার। আমরা যেভাবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে সাজাতে চাচ্ছি, ঠিক সেইভাবে যেন আমাদের প্রশ্ন এইরকম আসে। এই জায়গায় কিন্তু আরেকটি কথা আসার দরকার ছিল যে যে লোকটি জানতে আসবে যে আমার এই তারিখে জন্ম জানতে আসবে, সেই লোকটা কখন এলো। যেমন এখন বাজে কত, 9টা 13, ঘড়ির দিকে তাকান, দেখেন 9টা 13 বাজে। সেই ব্যক্তি এলো, ধরুন এই ব্যক্তি 9টা 13 মিনিটে। তাহলে কি হলো, 9 3 আর 1 4, 9 9 আর 4 13, মানে 9 আর 4 13, মানে আবার সেই 4 এই যে তৈরি করলো, মানে সে একটি অশুভ সময় কিন্তু আসছে। মঙ্গলের সঙ্গে রবি আর বৃহস্পতির তো কোনো শত্রুতা নেই কিন্তু কিন্তু এই যে রবি আর বৃহস্পতি মিলে যে 4 হয়েছে, সেই 4কে আবার 9 মিলে আবার কিন্তু একটি 4 তৈরি করেছে, রাহু তৈরি করেছে। আবার এই প্রশ্নকর্তা যদি হয়, আমাদের নজর কোন কোন দিকে দিতে হবে, সেই সকল দিকগুলো নিয়ে যদি আলোচনা না হয়, তাহলে এই ক্লাসে কিন্তু অপূর্ণতা থেকে যাবে। ধরুন সেই ব্যক্তিটি হচ্ছে মোহাম্মদ আবুল হোসেন। ইনি কেন এই বয়সে এত বড় বড় তাবড় তাবড় পেশা থাকতে উনি জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা করতে আসলেন, এটি আমাদের একটু দেখতে হবে। তো কি হলো, দেখুন ওনার নাম উনি লিখেছেন এমডি আবুল হোসেন, HOSSAIN। AIN স্যার, AIN স্যার। উনি নেই, ও AIN আছে স্যার, AIN। AIN। তো ধরুন উনি কেন আসলেন, আমাদের এটির মধ্যে কে কোন কোন গ্রহ আছে, এই দিকগুলোকে কিন্তু আমাদের নজরে আনতে হবে। তার জন্য প্রথমেই কিন্তু জিজ্ঞাসা করেছি যে আপনারা কি এ থেকে জেড পর্যন্ত মানগুলো জানেন কিনা, এই দিকগুলোও কিন্তু নজর দিতে হবে। ক্লাসটি কত তারিখে শুরু হচ্ছে, ক্লাসটির সময় কয়টার সময় শুরু হচ্ছে, এমনকি প্রশ্নকর্তা ওই ক্লাস কয়টার সময় শুরু হচ্ছে মানে প্রশ্নকর্তা কয়টার সময় প্রশ্ন করছেন। তাহলে কি হয়েছে, মোহাম্মদ দেখুন 4 আর M4 D4, এই ডট দিলাম, 1 2 6 3 দিলাম আর একটি ডট। এবার 5 7 3 3 1 1 5, এই কিন্তু মোহাম্মদ আবুল হোসেন, জি স্যার, তাই না? জি। তাহলে মোহাম্মদ হচ্ছে 8, দেখুন। এইবার আবুল হচ্ছে 1 2 1 3 6 3 9 আর 3 12, মানে 3। আর হচ্ছে হোসেন 5 7 5 12 3 15 3 18 19 20 আর 5 25, মানে 7 সমান সমান কি পেলাম, 8 আর 3 11 আর 7 19 সমান 1।
এইবার আমাদের দেখতে হবে যে উনি 19 তারিখ ওই যে আমরা বিচার করলাম যে একটি শূন্যতা ওনার রয়েছে, সেই শূন্যতা কি? শূন্যতা হচ্ছে উনার সকল শিক্ষার পরে উনার জ্যোতিষ শিক্ষার শূন্যতা উনার ছিল, সেটির জন্য নয় উনি জ্যোতিষ শিখতে আসছেন। মনে করলাম যে তাহলে উনি উনার পূর্ণতা পাবে, কিন্তু উনি সেই 19 মানে উনি যে অবশ্যই সাহসী মানুষ, ধৈর্যশীল মানুষ বা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, এ ব্যাপারে তো কোনো দ্বিমত নেই, আছে? নেই। তো ধরে নিলাম আমাদের এই রবি এলো, অর্থাৎ 10-এর মধ্যে উনি একজন বা প্রতিষ্ঠিত মানুষ, এটি এলো। এই প্রতিষ্ঠাটা কে কে দিল আর কে কে বাধার সৃষ্টি করলো, এটি দেখতে হবে না? এই প্রতিষ্ঠা পড়ে যাবে কিনা বা এই প্রতিষ্ঠা উনি ধরে রাখতে পারবেন কিনা, এটি আমাদের কিন্তু দেখে আসতে হবে। যেটি জয়ন্ত কুমার বাবু বললেন যে হ্যাঁ আমাদের সময় উপযোগী, সে যদি শিক্ষাকালে আসে তাহলে তার শিক্ষা কেমন হবে, কর্মকালে যদি আসে তাহলে কর্ম কেমন হবে, ব্যবসাকালীন আসলে ব্যবসা কেমন হবে, রোগ ব্যাধিতে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগ মুক্ত হবে কিনা, সব উত্তর নিউমারোলজি থেকেই কিন্তু বের করতে হবে। স্যার একটা প্রশ্ন করতে পারি? একটু পরে করেন, একটু পরে প্রশ্ন নিব। ওই প্রশ্নটা যেটি মনে আসছে ওটি একটু লিখে রাখুন। তাহলে দেখুন এই যে 8 মোহাম্মদ এমডি মানে মোহাম্মদ 8, তো 8 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কষ্ট করতে হয়নি? ওনাকে ঘাত প্রতিঘাতের শিকার হতে হয়নি? জি হয়েছে। আমাদের রামচন্দ্রকে তার ভগবান রামচন্দ্রকে তার মানে স্ত্রী নিয়ে লড়াই করতে হয়নি? রাবণের সঙ্গে যুদ্ধ করতে হয়নি? অর্জুনকে তার নিজস্ব সম্পত্তি পেতে তার কি যুদ্ধ বিগ্রহ করতে হয়নি? 17 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস ভোগ করে এসেও বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। তো এই যে সুচের আগায় যতটুকু জমি পড়ে ততটুকুও বিনা যুদ্ধে উনি দিবেন না, তার আত্মীয় স্বজনরা দিবেন না। এই যে দিবেন না কেন দেয়নি, কেন দেয়নি? তাদের নাম সংখ্যা বিচার করে আমরা কি পাবো, কি আমাদের দেখে আসতে হবে। কেন ভগবান দেবাদিদেব শিব উনি কেন ওনার স্ত্রীকে 51 খণ্ডে খণ্ডিত করলেন? এই যে 51 পীঠ, তো 51 পীঠ নামে খ্যাত, সেটি 5 আর 1 6, ওটা তো শান্তির প্রতীক। তো 51 খণ্ডে কেন খণ্ডিত হলো? ওটা 52তে হতে পারত, 54তে হতে পারত, 53তে হতে পারত, হয়নি তো। ধ্বংস যদি হবে মানে ওই শিব ঠাকুর ওনার স্ত্রী ওনাকেই তো খণ্ড বিখণ্ড করেছে। তাহলে 51 হয়ে না হয়ে যদি 53 হতো, একটু ভেবে আসুন, যদি 53 হতো 5 আর 3 8, বা যদি 54 হতো তাহলে 9, বুঝলাম যে অস্ত্র দ্বারা ভেঙে মানে কেটে কুটে 9 টুকরো করা হয়েছে, ধরে নিলাম উনি অস্ত্র দ্বারা খণ্ড করেছে, মেনে নিতাম। 53 যদি হতো তাহলে বুঝতাম যে ওই বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাধ্যমে সে 8 টুকরো হয়েছে বা 53 টুকরো হয়েছে। তা কিন্তু হয়নি, 51 হয়েছে। 51 মানে কি? এই যে 5 যোগ 1 সমান 6, এই 51 পীঠের প্রত্যেকটা পীঠই কিন্তু শান্তির জায়গা। অর্থাৎ উনি ভেঙ্গে একটাকে, 1 সতীকে ভেঙ্গে 51 সতীতে রূপান্তর করেছে। প্রত্যেকে মানে প্রত্যেকটা স্থান, সেখানে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সূক্ষ্মতা, সাধনা এবং সকল ভক্তি সব কিছু ওর ভিতর বিদ্যমান রয়েছে। তদনুরূপ এই মোহাম্মদ কিন্তু 4 আর 4 2 রাহু মিলে কিন্তু শনি তৈরি করেছে। অর্থাৎ তানাকে প্রচুর সংগ্রাম করতে হয়েছে। অর্থাৎ এই শনি হচ্ছে ওই সেই জ্বালানো পোড়ানো শনি, নিখাত স্বর্ণের খাঁটি শনি, অর্থাৎ পরিপূর্ণ আখের রস বা খেজুরের রস, মিষ্ট রস। এইবার ধরুন আবুল 1 2 6 3, তাহলে 1-এর সঙ্গে 2 চন্দ্রের শত্রুতা আছে? আছে? নাই 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 স্যার। নাই। 1-এর সঙ্গে 6-এর শত্রুতা আছে? আছে আছে। আচ্ছা 1-এর সঙ্গে বৃহস্পতির শত্রুতা আছে?
নাই। নাই। তাহলে কি হলো, আমাদের 3 হলো। 3 তৈরি করতে একটি শুক্র শত্রুতা করেছে, কিন্তু 3টি মিত্র সংখ্যা সেখানে কিন্তু রয়েছে না? তাহলে রবির মতো গ্রহ রয়েছে, চন্দ্রের মতো গ্রহ রয়েছে, বৃহস্পতির মতো গ্রহ রয়েছে। তাহলে প্ল্যানেটে যদি রবি, চন্দ্র, শুক্র, বৃহস্পতি 4 গ্রহ যুক্ত থাকে, সেই ব্যক্তির নাম যদি আবুল হয়, সেই রবি, চন্দ্র, শুক্র, বৃহস্পতি ধরুন লগ্ন সাপেক্ষে 2, 3, 4, 5 এবং 7, 9, 10, 11 বা লগ্নে, মানে 6 আর 8 বাদে যদি থেকে থাকে, তাহলে কেমন ফল দেবে? সেই ফলের অনুরূপ ফল হবে কি হবে না, সেটি একটু ভাবুন তো। যে শুক্র, একমাত্র শুক্র, সে বৃহস্পতিকে ক্ষতিগ্রস্ত করবে। এই শুক্র কিন্তু বৃহস্পতিকে ক্ষতিগ্রস্ত করবে। শনিকে, এই চন্দ্রকে কি ক্ষতিগ্রস্ত করবে? না, করবে না। রবিকে করবে? শুক্র চন্দ্রকে করবে স্যার। শুক্র শত্রু তো চন্দ্র। চন্দ্র, তাহলে শুক্র চন্দ্রকেও করবে, রবিকেও কিন্তু করবে, করবে না? আবার বৃহস্পতিকেও করবে। হ্যাঁ স্যার। তাহলে আচ্ছা। 3টি পজিটিভ গ্রহকে কিন্তু শত্রু ক্ষতিগ্রস্ত করবে। তাহলে ক্ষতিগ্রস্ত করলে কি হবে? শুক্র রবির প্রতিষ্ঠা যশ সম্মানে বাধা দেবে, চন্দ্র তার স্নেহ মায়া মমত্বকে বাধা দেবে, বৃহস্পতির প্রতিষ্ঠা যশ সম্মানকে বাধা দেবে। কিন্তু আরেকটি বৃহস্পতির জন্ম তো সেখানে হয়েছে, সেটি কি? 1, 2, 1, 3, 6, 3, 9 আর 3, 12, 1 যোগ 2, 1 যোগ 2। তাহলে রবি আর চন্দ্র মিলে একটি বৃহস্পতি কিন্তু তৈরি হয়েছে। তাহলে ক্ষতি সাধন করার পরেও এই আবুল কিন্তু নিজস্ব ক্ষমতায় দণ্ডায়মান থাকবে। কিন্তু ক্ষতি কোন দিকে করবে? ওই যে শুক্রের যে নেগেটিভ দিকগুলো রয়েছে, নেগেটিভ দিক আমরা জানি, পজিটিভ দিকও আমরা জানি। তাহলে নেগেটিভ দিক এটা বিদ্যমান থাকবে। বৃহস্পতিকে হুল ফুটাবে, মানে বৃহস্পতির যে যত রকমের নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, এগুলোতে সে হুল ফুটাবেই, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ বৃহস্পতি শুক্র যুক্ত, এটি গুরু চণ্ডাল দোষের সমান হয়ে থাকে। তো যখনই হুল ফুটাবে, তখন এই বৃহস্পতিকে আসতে, উনার এই জায়গায় আসতে প্রচুর সংগ্রাম করতে হয়েছে। উনার বাবা সবকিছু করে দেয়নি, বা উনার উত্তরাধিকার সূত্রে উনি কিছু পেয়ে আসেনি, যা উনাকে করতে হয়েছে। স্যার সঠিক। তার সঙ্গে উনি যুক্ত করেছেন হোসেইন। তো আমরা বলি হোসেন, কিন্তু লিখেছে হোসেইন। তাহলে 5, 7, 3, 3, 1, 1, 5 একে অপরের মধ্যে যদি আমরা দেখতে চাই, তাহলে বুধের সঙ্গে শত্রুতা কার? চন্দ্রের। চন্দ্র এখানে কি একটাও আছে? নেই। কেতুর সঙ্গে শত্রুতা কার? 6 এবং 8। 6 এবং 8 কি আছে? নেই। 3 সঙ্গে বৃহস্পতির সঙ্গে শত্রুতা কার? 5 এবং 5 আর 6। 5 আছে। তাহলে 5 আছে, 6 নেই, দেখছেন? এইবার 1 সঙ্গে শত্রুতা কার? 6 এবং 8, তা কিন্তু নেই, কিন্তু আছে? নেই। তাহলে একটি গ্রহের মাত্র শত্রুতা পেলাম, আর কিন্তু বাকি গ্রহের শত্রুতা পাইনি এখানে। তো হোসেইন মিলে 5, 7, 12, 3, 15, 3, 18, 19, 20 আর 5, 25, এই যে 2 যোগ 5 সমান হচ্ছে এই 7। তাহলে কি হলো? এই চন্দ্র এবং বুধ মিলে সে কেতু হয়েছে। তাহলে বুধ আর চন্দ্রের মধ্যে কি শত্রুতা রয়েছে? বুধের শত্রু চন্দ্র রয়েছে না? তাহলে শত্রুতা থাকলে এই শত্রুতার দ্বারা যে কেতু তৈরি হয়েছে, সেই কেতু নিশ্চয়ই বিঘ্ন সৃষ্টি করবে বা করেছে। বিঘ্ন বাধা যদি না দেয়, ফোর্স কিন্তু বাড়ে না, এটি কিন্তু মানতে হবে। যেমন ফারাক্কা বাঁধ, জলের বাঁধ দিয়েছে,
আর জল যখন ছেড়ে দেবে এক ফোর্সে আমাদের উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গ ডুবে যাবে, যাবে না? যাবে তো। তাহলে ফোর্স কিন্তু তৈরি করেছে। লাইটের মাথা যদি চেপে ধরা হয় তাহলে আলো আর এক দিক থেকে কিন্তু বেশি করে বের হয়। তাহলে উনাকে যখন এই 7 বাধা সৃষ্টি করেছে তখন কিন্তু উনার আরো নতুন দিকে ধাবিত হওয়ার মনোভাব জাগ্রত হয়েছে, যে একদিকে বাধা পেয়েছি, যাক আমি ওকালতি করি, ওখানে বাধা পেয়েছি, বা ধরুন আমি আরো কি কি পেশা করি, উনি কি কি করেন যেগুলো পরিচয় দিয়েছেন, বাধা পেয়েছি, ঠিক আছে যাই এবার একটু জ্যোতিষে নাড়া দিয়ে আসি, দেখি কি হয়। তো এই বাধা কিন্তু জীবনকে থামিয়ে দেয় না, বরং বাধা আরো জীবনকে উত্তোলন করতে বা জীবনে আরো নতুন পথ খুঁজতে সহযোগিতা করে। কারণ আপনি ধরেন বাজারে যাবেন, যাওয়ার পথে বর্তমান দেশের এই ক্রান্তিকাল, আপনার হয়তো শত্রুপক্ষ আছে, শত্রুপক্ষ আপনার রাস্তায় রামদা নিয়ে দাঁড়িয়ে থাকলো। এদিকে বাজার করে না আনলে ধরুন আপনার সন্তান খাবার চেয়েছে এবং সুমিষ্ট খাবার, একটু মিষ্টি খাবে বা মাংস খাবে বা মাছ খাবে, এরকম আবদার করেছে, আপনার তো বাজারে যেতে হবে। তাহলে আপনার কি বিকল্প পথ ধরতে হবে না? বাজারে যাওয়ার জন্য আপনি এই পথে বাধা, তাহলে আপনার এই পথে বাজারে আসতে হবে না? হবে, আসতে হবে। একটি পথ যখন বন্ধ হবে আরো দুটি পথ কিন্তু খোলা থাকবে, সব সময় মনে রাখতে হবে, এটি খুলবেই। তো তখন কি হচ্ছে, এই যে 19 অর্থাৎ 19 হয়েছে, উনার জীবনে বাধা যতগুলো আসবে সেগুলো অতিক্রম করার পথ দিয়ে খুলে তারপরে এখানে নিয়ে আসবে। বিচার করে দেখবেন, যখন জন্ম তারিখ বিচার করবেন তখন দেখবেন। আমি বলবো, আমি কিন্তু এই গত শুক্রবার আমরা রাত্রে একটি মিটিং করেছিলাম, আমি বলেছিলাম যে গ্রুপে আপনাদের আলোচনার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। যেমন দেখুন, সবসময় নতুনরাই ভালো কিছু করে, আপনারা নতুন জ্যোতিষ, আপনারাই ভালো কিছু খুঁজে বের করবেন। কারণ আমরা সময় কম পাবো, সময় কম দিব, এখন পেশাদার হয়ে গেছি, তো তার কারণে কম সময় দিতে পারছি। তো যখন আপনারা গ্রুপে লিখবেন যে এইরকম একটি প্ল্যানেট এবং জন্ম তারিখ দিয়ে বা আজকের এই ক্লাস দিয়ে, ধরুন 2-3 জনে প্রশ্ন করলেন এবং আপনারা একে অপরে উত্তর খুঁজলেন, উত্তর খুঁজে কি হলো, একটু লিখতে হয়তো কষ্ট হলো, প্রয়োজনে টাইপ করতে কষ্ট হয়, একটি কাগজে ওর ফলাদেশ লিখুন, লিখে ছবি তুলে ওখানে পাঠিয়ে দিন। তাহলে কি হবে, আপনাদের চর্চা হবে, চর্চা হবে, সবাই ওই চর্চা দেখে আরো শিখবে। সে হতে পারে ভুল হোক, মরা থেকে যদি রাম নাম আসতে পারে, মরা একটু ভেবে দেখুন তো, মরা MORA 4 7 2 1 7 আর 4 11 12 13 14 এই 5 আর হচ্ছে রাম 2 1 4 2 1 3 4 1 3 7। দেখেন তো, মরা হচ্ছে বুদ্ধি, যে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা যদি প্রস্ফুটন না ঘটে, মরা বলতে বলতে যদি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বিবেক জাগ্রত না হয়, তাহলে রামের সৃষ্টি কিভাবে হলো? এটা গুপ্তভাবে আসছে, কেতু গুপ্ত শক্তির কারক নাকি? এই যে কি ওই রত্নকর্দস্যই তো বাল্মীকি মুনি হলো, কিন্তু এই রাম নাম যখন তাকে জপ করতে পারলো না, তখন মুনি তাকে মরা বলতে বলল। তাহলে মরার মধ্যেই কিন্তু রয়েছে লেখাপড়া শেখা। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষ শিক্ষার্থীদের, অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে কোনো শিক্ষার্থীদের বই পড়তে হবে না, শিখতে হবে না। যেভাবে আমি ক্লাস নিতে চাচ্ছি, আমি যে আপনাদের সুযোগ দিয়েছি যে যারা ডিপ্লোমা করছেন তারাও বিনা বেতনে আপার ডিপ্লোমার ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। এটি কেন বলেছি? আবার যারা আপার ডিপ্লোমা করছেন তারা পরবর্তীতে ডিগ্রি কোর্স যখন হবে তখনও বিনা বেতনে ডিগ্রি কোর্সেও ক্লাস করতে পারবেন। এটি কেন বলেছি? অর্থাৎ 1 বছর হচ্ছে আপনাদের কোর্স টাইম।
তো যে 1 বছর আপনারা কোর্স করবেন সেই 1 বছরের আপনারা বেতন দিবেন, ভর্তি ফি দিবেন, কিন্তু আগের 1 বছর পরের 1 বছর এটি আপনারা কাজে লাগাতে পারবেন। পরের 1 বছর নয়, কিন্তু ওই 1 বছরের মধ্যে যে 3টি কোর্স হবে, মানে 3টি ক্লাস, 3টি ধাপ, 3টি ধাপেই আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। এইবার সেই সুযোগটি নেওয়া মানে কিন্তু এই যে মরা আপনাদের দেওয়া হয়েছে, মরা দেওয়া হবে, ওখান থেকে রাম আপনাদেরই সৃষ্টি করতে হবে। এবার আমি দেখেছি গ্রুপে অনেকে প্রশ্ন করেছেন, আমরা তো ডিপ্লোমাতে ভর্তি হয়েছি, স্যার তো বললেন যে আগের ক্লাসও করতে পারবেন, পরের ক্লাসও করতে পারবেন, তাহলে আবার ভর্তি হতে হবে কেন? আচ্ছা, আপনারা যখন এসএসসি পাশ করে এইচএসসি তে ভর্তি হবেন, তখন কি এইচএসসি তে গিয়ে আপনাদের ভর্তির ফি দিয়ে, কলেজে ভর্তির ফি দিয়ে ভর্তি হতে হবে না? জি হবে স্যার। হ্যাঁ, এটা হবে না? জি। আর তাছাড়া টাকা নিয়ে আমি যাব কোথায়? টাকা আপনাদের জন্যই দেওয়া হবে, পরবর্তীতে দেখবেন আপনাদের কাছেই ফেরত যাবে এই টাকা। দেখবেন, অতীতেও দেখেছে যারা দেখেছেন, আবার এখনো দেখবেন যে আপনাদের জন্যই যাবে। এটি আমি নিয়ে পালিয়ে যাব না। যাই হোক, তো এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কিন্তু ঠিক এই মরাটি শিখাবে। ওই মরা থেকে আপনাদেরই কিন্তু রামে পরিণত হতে হবে। তাহলে এবার বলুন, এবং সহযোগিতা করবেন আমাদের জয়ন্ত স্যার এবং নীরজ স্যার। এবার বলুন, আপনারা নিউমারোলজি চর্চা করতে গেলে একে একে পয়েন্ট বলুন, আমি লিখব কোন কোন দিকে আমরা নজর দিব। পয়েন্টগুলো আগে সবাইকে দিয়ে দিব। বলুন স্যার। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, এমডি আরো পরে করেন, প্রশ্ন লিখে রাখেন, আগে পয়েন্টগুলো নেন। নিউমারোলজি চর্চা করতে আমরা কোন কোন দিকে নজর দিব? নাম্বার 1 বলেন। বলেন স্যার, নিউমারোলজি চর্চা করতে গিয়ে সর্বপ্রথম তো আমাদেরকে যেটা দেখতে হবে যে 1 থেকে 9 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমাদেরকে, মানে সংখ্যার যে অধিপতি, সেই অধিপতিগুলো আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। হ্যাঁ, তার মানে অধিপতি গ্রহের শুভ অশুভ গুণগুলো জানতে হবে। অধিপতির শুভ অশুভ 1, 2 নাম্বার। আর 1-এ রাখেন স্যার মানে সংখ্যার অধিপতি স্যার, সংখ্যাগুলো যেমন 1-এর অধিপতি হচ্ছে রবি, এরকম স্যার। সেটাই তো, যে যে সংখ্যার আমরা ক্লাস বা যে সংখ্যা বিচার করব তার অধিপতির শুভ অশুভ দিকগুলো জানতে হবে। হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয়তে স্যার রাখেন আমাদের যে অ্যালফাবেট, বর্ণ, সেই বর্ণের কোন বর্ণে কোন সংখ্যাকে নির্দেশ করতেছে সেটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তা বর্ণ তো জানতেই হবে, কিন্তু বর্ণের শত্রু মিত্র জানতে হবে। অধিপতি শুভ এবং বর্ণের এবং সংখ্যার শত্রু মিত্র জানতে হবে। তারপরে হচ্ছে স্যার আমরা যে বর্ণটা বিচার করব, সেখানে বর্ণ বিচারের বর্ণমালার অনেকগুলো পদ্ধতি আছে। সেটা পিথাগোরাস আছে, হ্যাব্রিক আছে, ক্যালডিয়ান আছে। স্যার আপনার নিজস্ব একটা পদ্ধতি আছে স্যার, তো এই 4টা পদ্ধতি আমাদের ছাত্ররা জানে কিনা স্যার? হ্যাঁ, হেব্রাইক আর পিথাগোরাসের পদ্ধতি আছে। তন্মধ্যে কিরো, বেনহাম, সেন্ট জার্মেন, ইন্দ্রা এর প্রচলনকারী। কিন্তু আমি বলবো যে আমি আমার একটি পদ্ধতি আবিষ্কার করেছি, যে পদ্ধতিতে দুটি বর্ণের মান আমরা ভিন্ন করেছি। তো এটা আপনারা করে দেখতে পারেন। যদি এটি আপনাদের, আমার মনে হয় যে সেই অতীত যুগে যখন তারা করেছেন আর এখনকার করার মধ্যে, এখনকার বর্ণের মধ্যে, এখনকার মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অনেক পার্থক্য বিচার বিশ্লেষণ করে এটি করা হয়েছে। তো গ্রহণ কোনটি করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু যেটিতে যাবেন সেটি থেকে আর যেন বিচলিত না হন, মানে একটি পথে থাকতে হবে। অর্থাৎ যে কোনো, এখানে লিখতে পারি, যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে হবে।
স্যার এখানে ছাত্রদের উদ্দেশ্যে আমি বলে রাখছি, 4টা পদ্ধতি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। তো আপনারা সেই পদ্ধতিটা দেখে রাখবেন, সবগুলো পদ্ধতিই ব্রেনে আত্মস্থ করে রাখবেন। তবে নিউমারোলজির ক্ষেত্রে কেলিয়ান পদ্ধতিটা আমরা প্রয়োগ করি, এবং এটাকে কেসিবল স্যার যে সংশোধনী এনেছেন 2টি বর্ণের, তো সেই সংশোধনীটাও আমি দেব। তো এটাকে আমরা যারা শিখেছি স্যারের কাছ থেকে, আমরা এটাই মানে চেম্বার করতে গিয়ে প্র্যাকটিস করি আর কি। তো আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। 4 নম্বরে ওটা স্যার গ্রুপেও দিবেন এবং আমাদের ওই যে ফেসবুক গ্রুপও আছে ওখানেও দিবেন, 2 জায়গায় আচ্ছা, দিবেন। একটা বিষয় হচ্ছে স্যার 4 নম্বরে স্যার আমাদের জানতে হবে স্বাভাবিকভাবে গ্রহের প্রাথমিক যে কারকতা, সেই কারকতাটা আমাদেরকে জানতে হবে। 1 নম্বরে চলে গেল গ্রহের অধিপতির শুভ অশুভ জানলেই কারো কথা জানা হয়ে যাবে। হ্যাঁ, এইবার হচ্ছে মূলাঙ্ক, আমাদের যে অঙ্কগুলোকে কোনটাকে কত গুরুত্ব দেবে, মানে জন্ম তারিখ সংখ্যা, মাস সংখ্যা, সাল সংখ্যা, বার সংখ্যা, এর ভিতর সর্বাধিক গুরুত্ব কাকে দেবে, দ্বিতীয় গুরুত্ব কাকে দেবে, তৃতীয় গুরুত্ব কাকে দেবে, চতুর্থ গুরুত্ব কাকে দেবে, একক সংখ্যাকে কি কেমন গুরুত্ব দেবে, এভাবে কিন্তু ধারাবাহিকতা। এখানে আমাদের ড্রাইভার নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে। এখন এই ড্রাইভার নাম্বার যেটা, এটাকে অনেকে ড্রাইভার নাম্বারটাকে মূলাঙ্কে বলে, আর কন্ট্যাক্ট নাম্বারটাকে অনেকে লাকি নাম্বারও বলে, বা আরো বিভিন্ন নাম আছে, বিভিন্ন নামে ইয়ে করা হয়। ড্রাইভার হচ্ছে কি, ড্রাইভার শব্দটা থেকে আমরা পরিচয় পাই যে আমাদের যে মূল জন্ম তারিখটা, ধরে নিলাম কারো জন্ম তারিখ হচ্ছে 1 তারিখ, এই 1 তারিখ হচ্ছে তার ড্রাইভার নাম। ড্রাইভার মানে হচ্ছে চালক, মানে 1 তারিখটা ব্যক্তিকে পরিচালনা করবে। আর কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে সাল, মাস এবং বছরের যে সম্মিলন, সেই কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে ব্যক্তিকে মানে ম্যানেজমেন্ট করবে, সমন্বয় সাধন করবে ব্যক্তি। হ্যাঁ, তাহলে জন্ম তারিখ সর্বাধিক গুরুত্ব, তারপরে তারিখ, মাস, সাল, এটা দ্বিতীয় গুরুত্ব, তারপরে আমরা মূলাঙ্ক পাবো এখানে, আর মানে এই কন্ট্যাক্ট নাম্বারটা পাবো আর কি, হ্যাঁ ডেস্টিনি নাম্বার যেটাকে বলি। তারপর স্যার নামের স্যার সংখ্যা, স্যার নামের যে সংখ্যা, এর সঙ্গে বার সংখ্যা, সময় সংখ্যা আনবেন না? হ্যাঁ, বার সংখ্যা আনতে হবে, এবং মানে যেই সময়ে আমাদের চেম্বারে সে আসবে সেই সময়টাকেও আমাদেরকে বিচার করতে হবে। তাহলে 3 নম্বরে হচ্ছে বার সংখ্যা, তারপরে 4 নম্বরে হচ্ছে সময়, সময় মানে জন্ম সময়, আর হচ্ছে প্রশ্নকর্তার ক্ষেত্রে প্রশ্নকালীন সময়, প্রশ্নকালীন সময়। এইভাবে হচ্ছে সিরিয়ালে যেতে হবে। নীরজ বাবু ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। এইখানে একটা বিষয় স্যার, ওই যে জয়ন্তদা বললো, ওই যে যেটা আমাদের সমস্যা তৈরি হয়, মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার, ওইখানে ওই অনেকে ভাগ্যাঙ্কটাকে ডেস্টিনি নাম্বার বলে, যেটা জন্ম তারিখ, মাস, সালের যোগফল, আবার কন্ট্যাক্ট নাম্বারটাকে জন্ম সালের যোগফল বলতেছে। ওইখানে একটু আমাদের কনফিউশন আছে, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাইছেন। যে ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক, এই যে যত নামে বলা হয়, এই নামগুলো আপনারা গ্রুপে আলোচনা করবেন। স্যার এগুলো লুসুগ্রিডের যে ক্লাস হবে স্যার, এখানে আর একটু ক্লিয়ার করে দেওয়া যাবে স্যার। হ্যাঁ, ওই সময় আর লুসুগ্রিডের ক্লাসের সময় এটিকে আমাদের জয়ন্ত বাবু এবং নীরজ কান্তি রয়, এই যে আগামী 30 তারিখ এবং 6 তারিখ যে 2টি শুক্রবার পড়েছে, এই 2টি শুক্রবার লুসুগ্রিডের ক্লাস হবে। তো আপনাদের দুজনকে অবশ্যই এই ক্লাস দুটিতে দুজনে মিলে ক্লাস নিতে হবে, ঠিক আছে স্যার? তো তখন তাছাড়া আপনারা গ্রুপেও আলোচনা করবেন যে এই মূলাঙ্ক, ড্রাইভার নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, বা ধরুন আপনার এই যে ইয়েগুলো, কিন্তু আমি বলবো যে সহজ ক্ষেত্রে জন্ম তারিখ সংখ্যা, তারিখ, মাস, সাল সংখ্যা, তারপরে বারের গুরুত্ব রয়েছে, কারণ কি বারে জন্মগ্রহণ করেছে, বার অনুযায়ী তো বার দোষ হচ্ছে, বার গুণ হচ্ছে। স্যার এগুলো ধারাবাহিক ভাবে আসবে স্যার, যেমন পরবর্তীতে আমরা যখন 1 থেকে 9 সংখ্যা পর্যন্ত স্যার শেষ করবো স্যার, আপনি ক্লাস নিবেন, শেষ করবেন, তখন আমরা স্যার ওই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির সাথে, অর্থাৎ রাশি চক্রের সাথে এই নিউমারোলজির যে সম্মিলনটা, যে সংযোগটা, এটা তো স্যার আপনি তখন দেখাবেন। এটা পরের প্রশ্ন, তো এর জন্য এটা স্যার এখানে আজকে উপস্থাপন করছি না স্যার। হ্যাঁ, সুন্দর।
তো আর কি দরকার আছে আমাদের নিউমারোলজি চর্চা করার জন্য? আর কি প্রয়োজন? স্যার ব্যক্তির নাম সংখ্যা স্যার, নাম। এই তো সুন্দর। সুবীর স্যার এত স্যার পরে যোগদান করেছেন, আপনি আগে ছিলেন? না স্যার, পরে পরে করেছি স্যার। এর সঙ্গে স্যার আরেকটা যোগ করতে হবে স্যার, যে ব্যক্তিটির পিতামাতার নাম, এটা ভাইটাল পয়েন্ট স্যার একটা, যে ব্যক্তিটির রাজপিতা পিতামাতার নামের এই সংখ্যা যে একটু নাম দরকার সংখ্যা স্যার। থাকতে হবে, তার পিতা মাতা মানে উত্তরাধিকার সূত্রে কি পেল বা কি গেল এটি জানার জন্য। অর্থাৎ একটি গাছ রোপণ হয়েছে, গাছটি কোন মাটিতে হয়েছে, মিষ্টি মাটিতে নাকি লবণ মাটিতে না তিক্ত মাটিতে। দেখুন একই মাটির থেকে, একই জায়গার থেকে দুটি গাছ হচ্ছে, একটি খেজুর গাছ একটি নিম গাছ। তো খেজুর গাছ কাটলে রস বের হচ্ছে সেটি মিষ্টি, আর নিম গাছ কাটলে রস বের হচ্ছে সেটি তিতো। তাহলে এই একই জায়গায় তিতো এবং মিষ্টি কেন হচ্ছে? একটি বাবা একটি মা দুজনের মিলনে দুটি যমজ শিশু জন্মাচ্ছে, তার মধ্যে একটি বুদ্ধিমান হচ্ছে একটি পাগল হচ্ছে, বা একটি ধরুন খুব যশস্বী হচ্ছে আর একটি হচ্ছে দুর্নাম বদনাম নিয়ে সে জীবন অতিবাহিত করছে। এটি কেন হচ্ছে? তার জন্য কিন্তু দরকার বাবা এবং মায়ের নাম নেওয়া। পিতা প্লাস মাতা মানে ওই কোন মাটির থেকে এই শিশুটি জন্মালো, এটি কিন্তু দেখে আসার প্রয়োজনীয়তা রয়েছে। তারপর স্যার যে বারে স্যার এন্ট্রি করে স্যার, যে বারটাতে এন্ট্রি করবে সেই বারটা খুব দরকার স্যার। যে বারটা সে আসবে ওই যে তারিখ সংখ্যা, আমরা এখানে কোথায় তো প্রশ্নকালীন সময় এই যে লিখেছি, সময় তারিখে ভিতর চলে আসবে। প্রশ্নকালীন যে সময় ওর জায়গায় আপনারা প্রশ্নের তারিখ মানে যে তারিখে প্রশ্ন করবে ওই তারিখটা ওখানে লিখে নিন, এটা প্রয়োজন আছে। এই কয়েকটা জিনিস, অর্থাৎ এই 5টি সংখ্যা যখন এক হবে তখন কিন্তু আমরা সেই মরাকে পাবো। এই 5 অর্থাৎ বুধ, মরা সমান হচ্ছে বুধ। এই বুধ যখন আমরা পাবো তখন কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই নিউমারোলজিতে প্রকৃত জ্ঞান লাভ করে আমরা মানবের কল্যাণে এই নিউমারোলজি প্রয়োগ করতে পারবো, বা সঠিকভাবে প্রয়োগ করে কল্যাণ হোক আর অকল্যাণ হোক সঠিক জিনিসটা আমরা বের করতে পারবো। পারবো না? হ্যাঁ স্যার, স্টুডেন্টরা আনসার দিন, রেসপন্স করুন। পারবো স্যার, পারবো স্যার। বলেন এইবার কে কে প্রশ্ন করতে চেয়েছিলেন? প্রশ্ন লিখে রাখতে বলেছিলাম। জি স্যার, এমডি আবুল হোসেন দিয়ে নাম সংখ্যা দিয়ে যে বের হয়েছে লাস্টে 19, হ্যাঁ লাস্টে 19টা কিভাবে আসলো স্যার? এই যে 8 যোগ 3 11 আর 7 কত? 18। 1 যোগ 8 সমান কত? 18 মানে 1 যোগ 8। এই হচ্ছে লিখলাম আমরা 18, মাঝখানে যোগ দেন সমান কত আসে? 9। তাহলে 19 তাহলে ভুল করেছি আমরা। 8 আর 3 11 আর 7 18 মানে 9 আসবে, 19 মানে ভুল করেছি। ঠিক আছে স্যার, ওনার প্রশ্ন শেষ হলে আমি একটু আপনার জানতে চাই স্যার। হ্যাঁ শেষ। তাহলে দেখুন মোহাম্মদ আবুল হোসেন আমরা আগে যে ব্যাখ্যা করেছিলাম সেটি কিন্তু ভুল হয়ে গেছে। তাহলে আসবে 18, 1 যোগ 8। তাহলে শনির সঙ্গে রবির শত্রুতা রয়েছে এবং রবির সঙ্গেও শনির শত্রুতা রয়েছে। তার ভিতর দিয়ে যে মঙ্গল তৈরি হয়েছে, এত বিদ্যা জ্ঞান গরিমা থাকা সত্ত্বেও ওনার সেই প্রকৃত সফল কি জিনিস, সেই সফলতা কিন্তু এই শনি আর রবির মিশ্রণে আসতে দেয়নি। দেখেন এভাবে বিচার করতে করতে আস্তে আস্তে বের করতে হবে, আর ভুল হলে অবশ্যই তো ধরিয়ে দিতে হবে, কারণ এটা ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ এখানে 9ই আসবে। হ্যাঁ, আরেকজন কে কে প্রশ্ন করতে চেয়েছিলেন? আমি করতে চাইছিলাম স্যার। আমি করতে চাইছিলাম যে এখানে ধরেন মোহাম্মদ আবুল হোসেনের এখন কারেকশন, আপনি এটা ড্রাইভার নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বের করলেন, কিন্তু উনি যদি আমার কাছে আসে বা জয়ন্ত স্যারের কাছে যায় তখন আপনার উনার পাসপোর্টটা নিয়ে গেল,
যেহেতু ওনার কুষ্টি নাই, তখন ওখানে লেখা আছে আবুল হোসেন, তখন তো আপনার ড্রাইভার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এটা চেঞ্জ হয়ে যাবে। এই তখন দেখুন, সেক্ষেত্রে ব্যক্তিত্ব একটা, সুন্দর একটি প্রশ্ন। যেমন ধরুন, ব্যক্তিত্ব একটা, এবং মোহাম্মদটা তো কোনো নাম আপনার মানে হয় না। হ্যাঁ, হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা তো ক্লাসের জন্য, এটা শুধু ইসের জন্য নয়, মূলত আসবে তো 7 আর 3 10 আবুল হোসেন, 7 আর 3 10 মানে 1। তো দেখুন, এটা হচ্ছে ক্লাসে বোঝার জন্য, কিন্তু বিচারের জন্য নয়। যেমন বিচারের জন্য আমরা আগে আলোচনা করেছিলাম, তবু একটু করতে হবে। আমার নাম কার্তিক চন্দ্র পাল, আর আমি নাম ধরেছি কেসি পাল। কার্তিক চন্দ্র পাল নাম জানে আমার গ্রামের কিছু লোক, আর ওই বাবা মা হয়তো নাম ধরে ডাকে, গ্রামের যারা তারা আর এখন আর নাম ধরে ডাকে না, ওই দাদা ভাই বা একটা কিছু বলেই ডাকে। অর্থাৎ আমার নামটা তলিয়েই গেছে, নাম আর নেই। তাহলে নামটি তলিয়ে গেল কেন? নামের নামটি এলো কেন? অর্থাৎ যখনই দেখতে হবে সর্বাধিক ব্যবহৃত যে নাম, সেই নামকে ড্রাইভার নাম্বার মানে পরিচালিত যে এই জন্ম তারিখের সমান গুরুত্ব দিতে হবে। সর্বাধিক ব্যবহৃত লোকে ডাকছে, যেমন স্বপন চক্রবর্তী, আপনাকে কিন্তু স্বপন চক্রবর্তী বলে ডাকছে না, স্বপন বাবু বলে ডাকছে, বা স্বপন দা বলে ডাকছে, বা স্বপন বলে ডাকছে। স্বপন দা বা স্বপন ভাই বা স্বপন বাবু, এগুলো দিয়ে বিচার করুন, স্বপন চক্রবর্তী নিয়ে নয়। সেটি হচ্ছে আপনার পরিচালিত নাম্বার, অর্থাৎ ড্রাইভার নাম্বার। লিখিত নাম আর শব্দায়িত নাম, শব্দায়িত নামের গুরুত্ব বেশি। যখন শব্দায়িত নামে ডাকবে, যেমন হিমাংশু মিত্র, কেউ বলছে না যে হিমাংশু মিত্র, বলবে হিমাংশু, হিমাংশু বাবু, হিমাংশু শুনে যাও। যখন হিমাংশুকে ডাক দিবে, আর 5 জন লোক কিন্তু শুনবে যে হিমাংশু হচ্ছে অমুক, তখন ওই যে আমি আগেও বলেছি যে কুমিরের দৃষ্টিতে যদি বাচ্চা ফুটে, মানে ডিম ফুটে বাচ্চা বের হতে পারে, তাহলে 10 জন লোকের দৃষ্টিতে উনার ভাগ্যকে ওই হিমাংশু নামের মধ্যেই নিয়ে যেতে পারে। অর্থাৎ এখানে কিন্তু দেখতে হবে, উনাকে ডাকলে লোকে ডাকবে আবুল ভাই বা আবুল সাহেব। আবুল হোসেন সাহেব হয়তো খুব কম মানুষ বলবে আবুল ভাই বা আবুল সাহেব। তাহলে এই যে আবুল হচ্ছে 3, মানে প্রতিষ্ঠা, যশ সম্মানের মালিক, এর সাথে যদি ভাই যোগ করেন তাহলে কি হবে? VAI, 6 আর 1 7 আর 1 8, তাহলে 8 আর 3 11 মিলে চলমান লোকলি চন্দ্র, মানে পরিবর্তন আর পরিবর্তন। এভাবে কিন্তু বিচার করতে হবে। যদি আবুল সাহেব বলে থাকে বেশি লোকে, বেশিরভাগ লোকে, তাহলে সেভাবে বিচার করতে হবে, করে তারপরে দেখতে হবে। এটি কিন্তু ধাপে ধাপে বিচার করতে করতে চলে আসবে অলরেডি। স্যার, হ্যাঁ বলুন। আমার নামের এটা একটু করা যাবে স্যার? হ্যাঁ, করবো। এক একদিন এক একজনের 9টা ক্লাস তো 9 দিনের হবে, এক একদিন এক একজনের করবো। ঠিক আছে। এইবার বলুন, এখানে আর কার কি প্রশ্ন আছে? স্যার, আমি আর একটু স্মরণ করে দিতে চাই সবাইকে। এখানে অনেকেই নামের কিন্তু ভুল থাকে স্যার, কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব তখন সঠিক নামটা নেব। হয়তো দেখা গেল একজনের নাম রিপন, RIPAN লিখছে, কিন্তু সঠিক নামটা হবে RIPON। তার সামনে রিপনটা আমরা লিখবো RIPAN, সে যেভাবে লিখছে আর যেভাবে বলছে সেটাই। কিন্তু যখন আমরা বিচারটা করব, সংখ্যার মানটা নির্ণয় করব, তখন আমাদের ব্রেন থেকে ওই PON দিয়ে ওটাকে আমরা সংখ্যা নির্ণয় করবো। এটা আমাদেরকে নিজেদেরকে সংশোধন করে নেবে। আপনি এই মর্মে আমাদের শিখিয়েছেন। এই ক্ষেত্রে যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন আমি যেটি প্রয়োগ করি সেটি একটু দেখতে গেলে আপনাদের ঘুরে আসতে হবে একটু উল্টা দিকে। তাহলে এটা এত সহজে আগেই যদি এটা দেওয়া হয় তাহলে আপনাদের বুঝতেও কষ্ট হবে। তবু যেহেতু কথাটা উঠেছে, স্যার আজকে যেগুলো দেওয়া হচ্ছে কিছু স্যার তারা নোট রাখবে স্যার, ধারাবাহিকভাবে এগুলো আপনারা শিখাবেন স্যার। নোট রাখবে, আজকে দেখা যাবে নোট রাখবে। ধরুন আমরা যখন অ লিখব তখন এ লিখতেছি, আ লিখব ডাবল এ লিখি, যখন রস্যিকার লিখি
তখন হচ্ছে ই। যখন দীর্ঘিকার লিখি তখন ডবল ই। এটা আমি লিখি, মানে এটা আমার কিছু কৌশল। যেমন ধরুন আপনার একটি কঠিন নামে আসি, যেমন শাশ্বত। মূলত বানান কি হয়? এস এইচ এ এস ডাব্লিউ এ টি এ। এই কিন্তু সে লেখে, ইনি লেখে শাশ্বত, কিন্তু এই বানানটাই কিন্তু লেখে। আমি কিন্তু এটিকে এভাবে না নিয়ে আমি শাশ্বত কেমন নেই। যেমন ওই যে হোসেন আলাপ হচ্ছিল, হোসে ইন, উনি লেখেন হচ্ছে হোসে ইন। এটা দিয়ে বিচার হবে না, কখনোই সঠিক হবে না, হবে হোসেন। হোসেন এই। তাহলে উনি বলছে তো, লোকে বলছে আবুল হোসেন, তো হোসেন যখন হবে এইচ ও এস ই এন, তাহলে 5 7 12 3 15 আর 5 20 আর 5 25 মিলে 7। অবশ্য হোসেন আর হোসেন একই হচ্ছে ওই 7। অর্থাৎ উচ্চারিত যে নাম সেই যেমন মহন্ত, সুবীর মহন্ত। এইবার সুবীর উনি লেখেন কি? ধরুন দন্তেশ্বর রস্যু বয় দীর্ঘি র, আর মহন্ত বয় হিস্যিকার, বয় হস্যিকার, বয় রস্যি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেকে দীর্ঘিও লেখে, হ্যাঁ দীর্ঘিও কিন্তু লেখে। কিন্তু সুবীর নিয়ে আমার যদি দীর্ঘি লেখে তাহলে আমি কি লিখবো? এস ইউ বি ডাবল ই আর, যদি দীর্ঘি লেখে। আর মহন্ত হচ্ছে এম এ এইচ এ এন টি ও, উনি লেখে এ, কিন্তু আমি লিখবো মহন্ত, ও লিখবো। তাহলে কি হবে যে সুবীর কিন্তু রশ্মি উনি লেখেন ঠিকই আছে, কিন্তু সুবীর কিন্তু থাকে বয় দীর্ঘি, সুবীর বয় দীর্ঘি। যদিও এখন আমাদের বাংলাদেশে রশ্মি দীর্ঘির কোনো মূল্য নেই, তথাপিও আমি কিন্তু এইটা দিয়ে বিচার করব। তাহলে 3 6 3 9 10 11, 11 আর 5 16, 16 আর 5 21, 22 23 5, 4 আর 5 5 10 11 আর 5 16, 16 আর 4 20 আর 7 27, 7 আর 2 9, 9 আর 5 14 5। এইবার মহন্ত কিন্তু আমাদের স্যার সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের, উনিও একজন শিক্ষক। দেখুন এই সুবীর মহন্ত হচ্ছে বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, এই সুবীর মহন্ত। কিন্তু উনি যে সুবীর মহন্ত লেখেন, দেখেন তিনি হচ্ছে এস ইউ বি আই আর, আর মহন্ত হচ্ছে এম এ এইচ এ এন টি এ। তিনি হচ্ছে 3 6 3 9 10 11 12 13 14 5, আর 4 আর 5 5 10 11 আর 5 16, 16 আর 4 20 আর 21, মানে 3 5 আর 3 8। এই উনি হচ্ছে এইটা লেখেন। হ্যাঁ স্যার, এইটা যদি লিখতেন আর এইটা বিচার করতেন তাহলে কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ওনাকে বেছে আনতো না। এইটার কারণে বেছে এনেছে, এইটাই এই মরা দেওয়ার জন্য বেছে নিয়েছে। এবং আপনারা বুঝতে পারবেন, সুবীর মহন্ত স্যারের ক্লাস নিলে তখন বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কি বেছেছে, বেছে কাদের নিয়েছে, এটা আপনারা তখন বুঝতে পারবেন। আমার শূন্যতা যদি পূর্ণ না হয় তাহলে আমি এখান থেকে ছেড়ে দিব, এটা তখন আপনারা দেখবেন। তো বলেন, সময় কিন্তু আমাদের এখনো অনেক আছে, বলেন আপনারা এইবার কি জানতে চান এই বিষয়ে? যে সংখ্যাতত্ত্ব বিচার করার জন্য আমরা যে পয়েন্টগুলো দেখলাম, সেই পয়েন্টগুলো সর্বাধিক সবসময়ের জন্য দেখতে হবে। নাম সংখ্যার ক্ষেত্রে সবসময়ের জন্য আমাদের যে সর্বাধিক প্রচলিত যে নামটা, ওইটাকে আপনারা মূলাঙ্ক বলে ধরবেন, যে জন্ম তারিখ সংখ্যা যেটা তাকে পরিচালনা করছে সেই সংখ্যাটি ডাকনাম সংখ্যা। তাহলে দেখবেন আপনাদের বিচারটায় ভুল কম হবে। আর উচ্চারিত নাম সেই অনুযায়ী বানানে রূপান্তর করতে হবে। এটা ধারাবাহিকভাবে আমরা যখন 9টি ক্লাস হয়ে যাবে, 10ম ক্লাসে গিয়ে আমরা কিন্তু একেবারে আপনাদের ওই লেভেল অনুযায়ী তখন দেখিয়ে দিব
যে কি হবে। স্যার নিউমোলজিটা স্যার 500 বেশি থেকে স্টার্ট হয়েছে স্যার। হ্যাঁ, তো যদি আমরা যেমন নিউমোলজিটা হুম, আমাদের তো বৈদিক সনাতনী যেটা জ্যোতিষ বা আমাদের যে জ্যোতিষ বিজ্ঞান, হস্তরেখা এবং হরোস্কোপ, তো স্যার সেক্ষেত্রে যদি আমরা শুধু নিউমোলজি আমরা যদি চর্চা করি স্যার, সেক্ষেত্রে কি স্যার ভুল হবে না? যদি আমার বলা উদ্দেশ্য হলো ভুল হবে না, সঠিক হবে। আপনি দেখে নিন, আপনি এইবার বলুন তো, এই যে সুবীর মহন্ত হচ্ছে 5 আর সুবীর মহন্ত হচ্ছে 8, আপনার বুধ প্ল্যানেটে কোথায় আর শনি প্ল্যানেটে কোথায়? হ্যাঁ স্যার, আমি ওটা বলতে চাচ্ছি যে প্ল্যানেটটা একবার দেখতে হবে না স্যার? তা দেখতে হবে তো, সেটি তো প্রথমেই, কিন্তু তখন আপনি উপস্থিত ছিলেন না। প্রথমেই আমরা বলেছি যে আমরা সর্বপ্রথম হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির সূত্র দিয়েছি এবং সূত্র নিয়ে কিছু 3টি ক্লাস দিয়েছি। তারপরে 7টি ক্লাস আমরা পামিস্ট্রির উপরে দিয়েছি। দেওয়ার পরে আমরা কি করলাম, আজকে 12 নম্বরে 12 থেকে 9 অর্থাৎ 12 আর 20 21 পর্যন্ত যাব আমরা সংখ্যা নিয়ে। যাওয়ার পরে তারপরে যখন ক্লাস হবে তখন তো জন্ম তারিখ হবে, তারপরে হচ্ছে আপনার ওই জন্ম তারিখের হরোস্কোপ হবে, পামিস্ট্রি হবে, নিউমারোলজি হবে। 3টিকে একসঙ্গে মিলিত করে কিভাবে প্রেডিকশন করতে হয় সেটির মধ্যে কিন্তু যেতে হবে। তার সঙ্গে লুসুগ্রিডও আমাদের থাকবে, সেটি লুসুগ্রিডটা কিন্তু সংখ্যাতত্ত্বের আরেকটি অপর পিঠ, মানে মুদ্রার এপিঠ আর ওপিঠ, অর্থাৎ ওটাও নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব। কিন্তু লুসুগ্রিডে কিছুটা দিক নির্ণয় করে যেটি বাস্তুর সঙ্গে সম্পৃক্ত। নিউমারোলজির মধ্যেও বাস্তুর সঙ্গে সম্পৃক্ততা খুঁজে বের করা যায়। নিউমারোলজি ভালো করে চর্চা করলে লুসুগ্রিডের আর প্রয়োজন পড়ে না। তথাপিও সহজভাবে লুসুগ্রিড থেকে বাস্তু বিষয়ে সহজ ধারণা পাওয়া যায়। স্যার আপনি যদি আদেশ করেন স্যার, তাহলে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির সাথে আমি বাস্তুর প্রাথমিক যে ধারণাটা খুব ভালো করে দিতে পারবো। আমি বাস্তুর উপরে কোর্স করেছি স্যার। না দেবেন, এটা তো ধারাবাহিকভাবে দিয়ে যেতে হবে। প্রত্যেক ক্লাসে যখন যে প্রশ্ন আসবে, আমরা সিলেবাস কেন করি না, এটিরও তো একটি প্রশ্ন, কেন সিলেবাস করি না। সিলেবাস করলে ধরুন কি সিলেবাস করব, সিলেবাসে যে কয়েকটি পয়েন্ট লেখা থাকবে সেই কয়টা পয়েন্টের বাইরে আর আমরা ক্লাসে যাব না, কোনোদিনই যাব না। তাহলে যখনই যাব না তখন কি হবে, তখন তো ওই শিক্ষার পূর্ণতা থাকবে না। আমি তো বললাম যে আমরা হাসতে খেলতে কোন সময় কে স্যার আর কে শিক্ষক এটা বোঝাই যাবে না সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে। আজকে রাত্রে ক্লাসে যোগদান করে দেখেন তো যে স্যার কে আর শিক্ষক কে বোঝা যায় কিনা, দেখেন তো। তো এভাবে আমরা কিভাবে শিখে উঠবো আমরাই টের পাবো না যে আমরা অটোমেটিক কিন্তু শিখে ফেলতেছি। আচ্ছা স্যার, হ্যাঁ বলুন বলুন। ওই যে নাম সংখ্যা যেটা করলেন নাম দিয়ে, তো আপনি পার্ট পার্ট করে করলেন। যেমন আগেরটা করলেন হচ্ছে মোহাম্মদ আবুল হাসান। তো এখানে আমি যেটা দেখলাম সবগুলো সংখ্যা মিলে হচ্ছে 54। মানে যদি পার্ট পার্ট না করি সেক্ষেত্রে 54 আসে। তা ওনার সঙ্গে আমি যদি কনসাল্ট করি যে 54 যদি আসে, সেখানে রাহু আর বুধের একটা মানে কম্বিনেশন আসে, সেক্ষেত্রে তার বুদ্ধির মানে একটা যে ভ্রষ্টতা বা এগুলো রাহু গ্রাস করে নিচ্ছে, গ্রাস করে এসেছে স্যার। হ্যাঁ স্যার, জিনিসটা যদি বলতেই পারেন ওটাই তো মূলাঙ্ক। ওটা মূলাঙ্ক না, ও যে জন্ম তারিখ মাস সাল বার মিলে যে অঙ্কটা হচ্ছে ওটা কি হচ্ছে, তার মানে মোহাম্মদ আবুল হোসেন মিলেও তো সেই মূলাঙ্কটাই হচ্ছে না। ওইটাই মনে হয় বেশি প্রেফার করবে স্যার। হ্যাঁ, কিন্তু আমি দেখতে বলতেছি কি এইটা জন্ম দিল কে, কার ভিতর থেকে এলো সেটি কিন্তু বুঝতে হবে যে আমরা কোন জায়গা থেকে আসলাম। আমরা বাবা মার নাম নিচ্ছি কেন, এতক্ষণ কেন বললাম যে এক মাটির থেকে একটি টবে শুধু 2টি গাছ আপনারা বাড়িতে লাগায় তারপরে দেখুন যে একটি সুন্দর ওই যে হলুদ 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 হচ্ছে কি ফুল, ওই যে আরে ধুত্তরি করবি ফুল, ধরুন করবি ফুল গাছ একটা লাগান আর একটা নিম গাছ লাগান।
করবী ফুলটা যখন ফুটবে, ফুলটা তুলে মুখে নিয়ে চুষা দেন, দেখবেন গোড়ার থেকে মিষ্টি মধুর স্বাদ আসবে। আর নিমির পাতাটা চুষা দেন তো। প্রত্যেকের বাড়ি গাছ লাগাতে একটা টবের পরে দুটো গাছ এনে লাগান তো, দেখে কি হয়, ফুলটা আসলে মিষ্টি হয় কিনা, আর ওই নিম গাছটা তিতো হয় কিনা। যদি তাই হয়, এটি তো বললামই, তাহলে আমরা কি আমরা ওখান থেকে বের করতে পারবো না? কখন সুঘ্রাণ আসবে, কখন সুবাতাস আসবে, আর কখন কুবাতাস আসবে, এটি আমাদের যদি না বুঝতে পারি, তাহলে এই শাস্ত্র শিখে লাভ কি? না ওইটাই আর কি স্যার, আমি দেখলাম যে ওই 8 আর 9 আসলো, মানে রবি আর শনি মিলে, আর মূল অঙ্ক যেটা ওটা হচ্ছে 5 আর 4 মিলে আসলো, ওই জন্য কথাটা বললাম স্যার। মানে দুটার মধ্যে কোনটার ওনার মধ্যে যদি জানতে পারতাম তাহলে বেশি ভালো হতো আর কি, 18 না 54। নীরজ বাবু, এবার আপনার নিউমারোলজিতে আপনি কি দিক নির্দেশনা দেবেন এক সংখ্যার ক্ষেত্রে? আপনি একটু এবার আলোচনা করুন, একেবারে সুস্থভাবে সুন্দরভাবে আলোচনা করুন যে এক সংখ্যায় আপনি কি কি ধারণা দেবেন।